ওই ঘর থেকে একটা পেতলের ফুলদানি মিসিং, অথচ সিজার লিস্টে সেটা নেই কেন? কেন? এগুলোই তো ভাবাচ্ছে। সে কোনটা করলো? সে কি ওই ফুলদানি চুরি করলো? প্রবাল যদি খুন করে, ওই ফুলদানি কোথায় লুকোলো সে? আরও খটকা আছে। কিরকম? মৃত শনাক্ত হওয়ার সময় এসি চলছিল ঘরে, কিন্তু কাঠের পাশের জানালায় একটা পাল্লা খোলা ছিল অল্প, সেই জানালায় গরাদ নেই। তা আপনি কি বলতে চাইছেন? ওই জানলা থেকে খুনি লাফ দিয়ে পালিয়েছে? ওই দোতলা থেকে লাফ দিলে নির্ধারিত হাড়গোড় ভাঙবে, সরাসরি লাফ দেওয়া সম্ভব নয়। দেওয়ালে একটা ঘষা দাগ, মনে হচ্ছে দড়ি দিয়ে কেউ বেয়ে নেমেছে, কিন্তু দড়ির অন্য প্রান্ত বাঁধল কোথায়? সেটা নিচে নেমে গিয়ে খুলবেই বাকি করে। এই প্যাচটাই খুলতে পারছি না। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আড্ডার যারা পুরনো সদস্য পেরু আর উপেন্দা, তাদের কাছে পরিচিত দুই চরিত্র। আর যারা নতুন শুনছো তারা তো আজকে চিনে যাবেই এই আদি ও অকৃত্রিম জুটিকে। শুধু চিনবে না, যাকে বলে ভালোবেসেই ফেলবে। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে সৃষ্ট পেরু উপেন্দার জুটি আরও একবার হাজির একটি জটিল হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে। একটা নয়, পরপর দুটি খুন। সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিদের মোটিভগুলো কিন্তু খুবই স্ট্রং, সঙ্গে বেশ ইউনিক একটি মার্ডার ওয়েপন। আজকের গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো সাসপেন্স আর না বাড়িয়ে শুরু করা যাক নিশিরাগ গল্পের আড্ডার আজকের বিশেষ নিবেদন। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের গল্প নিশীথের আততায়ী। রাতের কলকাতার মধ্যে মূল শহরের ভিড় হট্টগোল থেকে অনেকটাই দূরে রাজারহাটের এই ডুপ্লেক্স কটেজ। সেটি ভাড়া করে রাতের পার্টি মেতে উঠেছে। নিচের হলঘরে বেশ কিছু মধ্যবয়স্ক নারী পুরুষের ভিড়। হলঘরের একটি প্রান্তে একজন বেয়ারা একটা ট্রেতে ড্রিঙ্কস সাজিয়ে নিয়ে একটি জটলার দিকে হাঁটা দিল। তখনই তার দিকে আর চোখে তাকিয়ে নিয়ে ফিসফিস করে বলে উঠল কাউচে বসা একজন মধ্যবয়স্ক লোক, ডিলটা হচ্ছে তো? টাকাটা সঙ্গে এনেছো তো? সে যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল সে ঝুঁকে দাঁড়িয়েছিল তার পেছনে। মাথায় একটা হ্যাট, পরনে ব্রাউন রঙের কোট, হাতে একটা সুটকেসে একটা চাপড় দিয়ে বলল, হ্যাঁ। আমার কিন্তু পুরোটাই ক্যাশ চাই। হয়ে যাবে 203। কথাটা বলেই লোকটা হাঁটা দেয়। তারপর পার্টির ভিড় ঠেলে কোথাও একটা অদৃশ্য হয়ে যায়। কাউচের লোকটা ঘড়ি দেখে ঠিক 5 মিনিট পর উঠে দাঁড়ালো। ঘাটটা ঝাঁকিয়ে কোটটা ঠিক করে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এরপর উঠে এলো দোতলায়। একটা ঘরের বাইরে এসে দাঁড়ালো। রুমের ওপরে রুপোলি প্লেটটার দিকে তাকালো একবার। 203 নম্বরটা চোখে পড়ল। দরজার লকে চাপ দিয়ে ঢুকে পড়ল ভেতরে। এটা রেস্ট রুম। ঘরে একটা সোফা আর একটা সুদৃশ্য বিছানা চোখে পড়ল। প্রচুর ফার্নিচার ঘরটায়। ঘরের ভেতরে এসি চলছে। নরম সোফার উপর বসে পড়ে পরম বিরক্তিতে বলল, ধুর, কখন আসবে ও? পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট মুখে দিয়ে আগুনটা ধরাতে যাবে, তখনই ঘাড়ের কাছে একটা খোঁচা মতো লাগলো। মুখটা ঘুরিয়ে সেদিকে তাকাতেই মুখ থেকে সিগারেটটা টপ করে পড়ে গেল মেঝেতে। একটা মুখোশ পরা লোক তার গলায় একটা লম্বা ছোরা ধরে দাঁড়িয়ে আছে। লোকটা নিশ্চয়ই সোফার পেছনে লুকিয়েছিল। এবার পেরু যতই বারে বারে বলতে থাকুক, ক্রাইম ঘেটে ঘেটে আর ভালো লাগছে না দাদা। জীবনের অন্ধকার দিক নিয়ে আর চর্চা ভালো লাগছে না। এবার একটা লম্বা ব্রেক নেব। কিন্তু ক্রাইম ওর পিছু ছাড়লে তো। আজ সকালে আমাদের গোয়েন্দা সংস্থার কর্ণধার ঘোষাল বাবু ফোন করে বললেন, হ্যালো, তোমার কোনো কথা কিন্তু শোনা হবে না পেরু কুমার। একটা খুনের কেস এসছে, লেগে পড়ো। ডিটেলস পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, পড়ে নিয়ে ঘন্টা 2-এর মধ্যে জানাও কখন মক্কেলের কাছে ঢুকছো তুমি, ঠিক আছে? আজ ঝর্ণা মাসি ওনার বাড়িতে মালপোয়া করেছিল
আমাদের জন্য কয়েকটা নিয়ে এসেছিল। সকাল সকাল গরম গরম লুচি আর আলুর দম ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে ঝর্ণা মাসি। সেটা শেষ করে মালপোয়াটা সবে মুখে পুড়েছি। পেলু বলল, রমেন রায়চৌধুরী এটি প্রাইভেট ব্যাংকের মালিক, বয়স 48। ব্যাংকিং ছাড়াও পারিবারিক ব্যবসা আছে ওদের হ্যান্ডলুমের। ওনার স্ত্রী সেঁজুতি ওই ব্যবসা দেখেন। বাড়ি আলিপুর রোড। রমেনবাবু পার্টি দিয়েছিল রাজারহাটে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। ওর বন্ধু মহলের লোকজন আমন্ত্রিত ছিল, বিজনেস ক্লায়েন্টরাও ছিল কয়েকজন। ইভেন্টটা হচ্ছিল একটা ডুপ্লেক্স ভাড়া করা কটেজে, নিচে হলঘর, ওপরে গোটা চারেক রেস্টরুম। এই ডুপ্লেক্স কটেজগুলো যেমন হয় আর কি। সেই রাতে মিস্টার রায়চৌধুরী দোতলায় একটি ঘরে উঠে আসেন। একটু পরেই একজন বড় গেস্ট আসে পার্টিতে। মিসেস রায়চৌধুরী তাকে দেখে রমেনবাবুকে খুঁজতে ওপরে যান। ঘরে ঢুকে দেখেন তিনি বিছানায় লুটিয়ে পড়ে আছেন। প্রথমে ভাবেন ঘুমিয়ে পড়েছেন। ওকে ডেকে সাড়া না পেয়ে ভয় পেয়ে যান। সে পার্টিতে গেস্টদের মধ্যে একজন ডাক্তার ছিল, তাকে ডাকেন। সে দেহ পরীক্ষা করে বলে দেহে প্রাণ নেই। পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ে। তারা দেহ নিয়ে চলে যায়, রুমটা সিল করে। পুলিশ সন্দেহ করছে খুন। এই ব্যাপারে তারা মিসেস রায়চৌধুরীর জবানবন্দি নিয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে। তার উকিল আবার যোগাযোগ করেছিল আমাদের এই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ কলকাতা মিস্টার অনিকেত ঘোষালকে। ব্যাস, বুড়ো আমার মাথা খারাপ করে দিচ্ছে, পেরু কেসটা দেখো, পেরু কেসটা দেখো। কাকে অ্যারেস্ট করেছে আর মিসেস রায়চৌধুরী কি বয়ান দিলেন? রমেনবাবুর সৎ ভাই প্রবাল রায়চৌধুরী, ওদের বিরাট বিষয় সম্পত্তির একজন অংশীদার উনি। গার্মেন্ট বিজনেসের একটা পার্টনার। কয়েক কোটি সম্পত্তি দাদা, নট আ ম্যাটার অফ জোক। পুলিশ ওই মোটিভটাই দেখছে। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মাঝে মধ্যেই নাকি সাংঘাতিক হতো। প্রবাল নিজের শেয়ার যে মূল্যে ছেড়ে দিয়েছিল সেটা রমেন নাকি রাজি হচ্ছিল না। পুলিশের ধারণা সেই কারণেই খুন। আর মিসেস রায়চৌধুরী বয়ান দিয়েছেন যে ওই ঘর থেকে একটু আগেই বেরিয়ে আসতে দেখেছেন প্রবালকে। সে তখন খুব ঘাবড়ে গেছিল, যেন রুমাল দিয়ে মুখ মুছছিল। তাছাড়া প্রবালের কাছে একটা লেদারের সাইড ব্যাগ ছিল, একটা নাইলনের দড়ি পাওয়া গেছে সেই ব্যাগের ভেতর। ফরেন্সিক টিম ওই দড়িটা দেখছে, যদি ডিএনএ স্যাম্পল পেয়ে যায় আর সেটা যদি ম্যাচিং হয়ে যায় ভিকটিমের সাথে, সেই সাথে সাসপেক্টকে ওই ঘর থেকে বেরোতে দেখা গেছে। সুতরাং আমার ছুটি। তাই ঘোষালবাবু এখন চাইছেন আমি মক্কেলের উকিলের সাথে দেখা করি, 50% অ্যাডভান্সটা পকেটস্থ করি। এই কেসে নাকি আশার আলো কম, বুড়ো নিজেই বলছে। বোঝো তো, এরকম ঠকবাজি কেসে আবার আমাকে জড়ানো কেন বাবু? কিন্তু সে যদি তো ভুলও বলতে পারে, মানে হয়তো বানিয়ে বলল। সেও তো বিজনেস বোঝে। রমেনবাবু অফ হয়ে গেলে সে নিজেই তো ব্যবসা চালিয়ে যাবে, তাই না? আরে পুলিশ সেটাও ক্রস ভেরিফাই করেছে। এক ওয়েটার ওকে ঘর থেকে বেরোতে দেখেছে, তাহলে আর বলছি কেন? আচ্ছা, এই রায়চৌধুরী পরিবারে আর কে কে আছেন? নিঃসন্তান দম্পতি। রমেনবাবুর মা মারা গেছেন গত বছর, বাবা নাকি আগেই মারা গেছেন। রমেন আর প্রবাল ওই সম্পত্তির অংশীদার। তাহলে কখন যাবে এই মক্কেলের উকিলের সাথে কথা বলতে? এখনই। ওর নাম প্রতাপ। উকিল 10টায় টাইম দিয়েছে। আলিপুর কোর্টে বসেন উনি। আলিপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পৌঁছে মক্কেলের উকিলকে ফোন করে তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। ঘড়িতে তখন 10:15 মতো বাজে। এই উকিলের চেহারাটা বেশ ভারী, শ্যামলা গড়ন, দাড়ি গোঁফ কামানো। আলাপ পর্ব সারার পর উনি বললেন, আমার মক্কেল কিন্তু নির্দোষ, বুঝেছেন? উনি সাথে পাচে থাকেন না, ওনাকে ফাঁসানো হয়েছে। আর ওনার ধারণা খুনি চেনা কেউ। ওনার ব্যাগে ওই নাইলনের দড়িটা ছিলই না। আচ্ছা, যদি ওই দড়ি মরণাস্ত্র প্রমাণ হয়, আর ধরুন আপনার মক্কেল ওই রুম থেকে বেরিয়ে আসছে, সেটাও প্রমাণ হলো, তাও তো তাকে খুনি সাব্যস্ত করা যাবে না। ঠিক বললাম তো উকিলবাবু? আইনত ঠিকই বলছেন আপনি, যদি না জজ অন্যরকম ভাবেন। কারণ তাকে খুন করতে কেউ দেখেনি। ওর আগে ওই ঘরে যে কেউ ঢোকেনি, সে যে ওই কাজটার সাইডে ব্যাগের মধ্যে দড়িটা ঢুকিয়ে দিয়েছে, সেটা বিচারক নিশ্চয়ই ভাববে। কিন্তু এই কেসের হয়রানিতে এই 10-15 বছর কেটে যাবে। জামিন পাবে কি পাবে না, মানে ধরুন চললো অনেক দিন আর কি। সেই জন্যেই আপনাদের তলব করা। তা কেসটা নিচ্ছেন তো? তার উপায় কি বলুন? আচ্ছা, আপনার মক্কেলের বক্তব্য কি? কে ভাসাতে পারে ওকে? নিজেই কথা বলে নেবেন স্যার। এই চলুন না রাজারহাট থানা, এই আজ বিকেলেই। বিকেলবেলা 6:30 নাগাদ আমরা রাজারহাট থানায় পৌঁছে গেলাম। আমাদের আগে প্রতাপবাবু পৌঁছলেন। থানায় বড়বাবু মেজবাবুর সামনে ভালোই প্রতাপ দেখালেন প্রতাপবাবু। চিৎকার করে একজন এসআইকে বললেন, এই শুনুন, যতক্ষণ না আমার মক্কেল দোষী প্রমাণ হচ্ছে
ততক্ষণ সাধারণ নাগরিকের সব অধিকার উনি পাবেন। আমাদের কথা বলতে দিতে হবে, যখন যখন আসবো ফালতু বসিয়ে রাখবেন না। উকিলদের অনেক কাজ থাকে, বুঝেছেন? আপনাদের মতো চারিদিকে উড়ে উড়ে পয়সা ধরা আমাদের অভ্যেস নয়, খেটে খেতে হয়। এসআই কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ কি ভেবে চুপ করে গেল। তারপর বলল, কি চাই আপনাদের? কে এনারা? উনি আমার মক্কেলের নিয়োগ করা প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার দাস, আর উনি উপেন্দা। এই কেসের ব্যাপারে তদন্ত করবেন, যা যা সাহায্য লাগবে আপনারা দেবেন। হাসালেন মশাই, একটা আন্ডার ইনভেস্টিগেশন কেসের ডিটেলস আমি ওদের সাথে শেয়ার করব? হ্যাঁ, মামদোবাজি নাকি? হ্যাঁ করবেন, তথ্য প্রমাণ সব তো সংগ্রহ করা হয়ে গেছে আপনাদের। খুন তো হয়েছে পরশু রাতে। আমার বক্তব্য হচ্ছে, আমার ক্লায়েন্টকে নিজের ডিফেন্সের যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে কিনা। এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ কোথায় ওদের? তাহলে কেস ডিটেলসই দেবেন না কেন? প্রতিবাদ করে উঠলেন উকিলবাবু। আমার ইচ্ছে করছিল ওনার পিঠে একটু চাপড়ে দিই। পেরু যথারীতি কিছুই বলছিল না, চোখের উপর সানগ্লাস তুলে ক্লাসের লাস্ট বেঞ্চের বেয়ারা ছেলের মতো জাস্ট গ্যাঁট মেরে বসেছিল। কুড়ে পেরুর উপর ভরসা নেই, তাই আমি বললাম, আচ্ছা দেখুন এসআই সাহেব, আমাদের গোয়েন্দা সংস্থার যিনি প্রধান এক্স ডিআইজি শ্রী অনিকেত ঘোষাল, সুতরাং আমরা আইন বহির্ভূত কিছু করার ব্যাপারে ভাবতেই পারি না। এসআই আমার দিকে একটু সন্দেহের চোখে তাকালেন, তারপর আস্তে আস্তে তার দৃষ্টি সহজ হয়ে আসতে লাগলো। বললেন, তা কি কি লাগবে আপনাদের বলুন। ক্রাইম সিনের ফটোগ্রাফ, পোস্টমর্টম রিপোর্ট, সিজার লিস্ট, স্টেটমেন্টগুলো সব। ফরেন্সিক রিপোর্ট তো এখনো আসেনি। এইবার মুখ খুলল পেরু। না, এখনো আসেনি। বাকি রিপোর্টগুলো দেখে যান, চেয়ে নিচ্ছি। আর কিছু? ক্রাইম সিনে যাব, আমাদের মতো করে কিছু লোকজনের বয়ান নেব। এতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই? তা কবে যাবেন ক্রাইম সিনে? সেই সব তো এখন লক করে আছে, তা একজন কনস্টেবলকে দিয়ে দেবো না হয়। কাল সকালে, রাত তো অন্ধকার হয়ে যাবে। এখন একবার প্রবলবাবুর সাথে কথা বলবো। লকআপের ভেতরে যিনি দাঁড়িয়েছিলেন তার বয়স 40-এর কাছাকাছি, উজ্জ্বল গৌরবর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী চশমা পরা এই লোকটির নামই প্রভাল রায়চৌধুরী। তিনি আমাদের সাথে উকিলবাবুকে দেখে চিনতে পারলেন। চোখ খানিকটা ধারালো করে জিজ্ঞেস করলেন, এনারাই কি প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ স্যার, একদম পাকড়াও করে নিয়ে এসছি, একদম দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, এসআইকে করকে দিয়েছি, এনাদের সাথে ফুল কোঅপারেট করবে। করবে না কেন? হ্যাঁ, আমায় তো চেনে না। আদালতে এমন জেরা করব, একেবারে দুধবস্যর মতো খাবি খাবে। বেশ দরাজ গলায় নিজের প্রশংসা করতে করতে বলল প্রতাপ উকিল। পেরু সংক্ষেপে নিজের আর আমার পরিচয় পর্ব সেরে নিয়ে বলল, আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ হ্যাঁ করুন। সেদিন ভিকটিমের মৃত্যুর কিছু আগেই আপনি ওর ঘরে গেছিলেন, কথাটা সত্য? হ্যাঁ গেছিলাম, কারণ আমার নিচের কাউন্টার থেকে একটা বয় এসে বলেছিল যে দাদা ওপরে আমায় ডাকছে। সে কি ওপর থেকে নেমে এসেছিল না কাউন্টারের দিক থেকে এসেছিল? কাউন্টারের দিক থেকে। কাউন্টারের কাছে একটা ফোন ছিল, ও একাই বসেছিল ওখানে। বয় কাম সিকিউরিটি গার্ড। মনে হয় দাদা ওপর থেকে ফোন করেছিল ওর ল্যান্ডলাইনে। আপনাকে মোবাইলে ফোন করলো না কেন উনি? আমি আসলে একটা ফোন কলে ব্যস্ত ছিলাম, হয়তো মোবাইল বিজি ছিল, তাই। বুঝেছি। একটা নীল রঙের নাইলনের দড়ি পাওয়া গেছে আপনার ব্যাগে, 3 হাত লম্বা। পুলিশের ধারণা ওটা মার্ডার ওয়েপন। এটা নিয়ে কিছু বলার আছে? ওটা আমার নয়, কিভাবে এলো বলতে পারবো না। আমি অফিস সেরে পার্টিতে এসছিলাম, অফিসের ব্যাগটা রেখেছিলাম হলঘরের এক কোনায়। কেউ ওটা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি যখন ভিকটিম মানে আপনার দাদার রুমে যান তখন কি দেখলেন? টাইমটা কত? 8:30 হবে। দেখলাম দাদা বিছানার ওপর উপুড় হয়ে ঘুমিয়ে আছে। আমি 2-3 বার ডাকলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। ভাবলাম ঘুমিয়ে পড়েছে, দরজা ভেজিয়ে দিয়ে আমি নিচে নেমে আসি। দাদা আপনাকে ডেকে পাঠালো, সেই দাদা ঘুমিয়ে আছে, আপনার সন্দেহ হলো না? দাদা খুব বদরাগী ছিল তো, আমি ভাবলাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙলে ডাকবে নিশ্চয়ই। যে বয়টি আপনাকে ওপরে যেতে বলেছিল তার নাম জানেন? শ্রীজার। দাদার কোনো শত্রু যার থেকে প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে? শত্রু আর মিত্র ফারাক করা খুবই মুশকিল আজকের দিনে। আপনি বুদ্ধিমান, ধরতে পারবেন। খুব কাছের লোকই কাজটা করেছে। আপনার আমাকে আর কিছু বলার আছে? ভেবে দেখুন। আমাকে দয়া করে এই নরক থেকে মুক্তি দিন, আমি নির্দোষ। ওইসব দড়ির ব্যাপার আমি কিছুই জানি না। পুলিশ স্টেশন থেকে বেরোতে বেরোতে উকিলবাবু পেরুকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলছি, ফটোগ্রাফগুলো তো দেখলেন, কিছু আইডিয়া করতে পারছেন? এখন বড় আর্লি কিছু বলার পক্ষে, তবে আমার ধারণা একাধিক লোক জড়িয়ে আছে এই ক্রাইমে।
আমি পেরুর বাইকে চাপতে চাপতে বললাম, আচ্ছা এরপর কোথায় যাচ্ছি আমরা? আলিপুর রোড, রায়চৌধুরী ভিলা। পেরুর এনফিল্ড বাইকটা স্টার্ট দিয়ে সশব্দে আমাদের নিয়ে ঝড়ের গতিতে এগোতে লাগলো। রায়চৌধুরী ভিলা একটি শ্বেত শুভ্র বাংলো বাড়ি আলিপুর রোডের উপর। পেরু যেহেতু আগেই ফোন করেছিল মিসেস রায়চৌধুরীকে, তাই ওর দেখা পেতে অসুবিধে হলো না। একটা প্রকাণ্ড হলঘরের মধ্যে একটা ঘিয়ে রঙের ডিবানে একজন পরিচারিকা আমাদের বসিয়ে দিয়ে চলে গেল। পরক্ষণেই দেখি ধারালো মেদবর্জিত চেহারার একজন লেডি হেঁটে নেমে আসছেন সিঁড়ি দিয়ে আমাদের দিকে। পেরু তার দিকে নমস্কার জানিয়ে বলল, মিস্টার রায়চৌধুরীর কেসে তদন্তের ব্যাপারে এসেছি আমরা। বুঝেছি, আপনি ফোন করেছিলেন তাই তো? তা আপনি লালবাজার না সিআইডির অফিসার? কোনোটাই নয়, প্রাইভেট গোয়েন্দা। আমাকে প্রবালবাবু নিয়োগ করেছেন এই কেসটার জন্য। প্রবাল? হোয়াট? আগে বলবেন তো। আই ডোন্ট হ্যাভ টাইম ফর অল দিস রাবিশ। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ? ওভার স্মার্ট অ্যারোগেন্ট ফুল। ম্যাডাম, আমার অ্যারোগেন্সির কিছুই দেখেননি আপনি। তা সেসব থাক, আপাতত কিছু প্রশ্ন করে চলে যাব। একটু কষ্ট করে কথা বলা যায় কি? মহিলা কটমট করে পেরুর দিকে তাকিয়ে রইলেন, তারপর নিতান্ত অনিচ্ছার ভঙ্গিতেই বললেন, কি জানতে চান আপনি? ওই পার্টিতে গেস্টদের লিস্ট চাই। গেস্ট লিস্টের বাইরে কারা কারা ছিল? আপনার মোবাইল নাম্বারটা গেটকিপারকে দিয়ে যান, ও আপনাকে গেস্ট লিস্ট পাঠিয়ে দেবে। লিস্টের বাইরে তো একজনই ছিল, ডক্টর অনিন্দ গাঙ্গুলি। উনি কি অ্যাক্সিডেন্টালি এসে পড়েন নাকি কারো সঙ্গে এসেছিলেন? ও আমার ক্লাবের মেম্বার। এই পার্টিতে মিস্টার রাস্তোগি আসছে, এটা শুনে ও আলাপ করতে চাইছিল, তাই আমিও বললাম যে আমার পার্টিতে এসো, আর তাই ও এসেছিল। মিস্টার রস্তোগিকে? বিজনেস ম্যাগনেট। ও একটা ক্লিনিক খুলতে চায় মেট্রো মলে, সেই ব্যাপারেই কথা বলতে এসেছিল। যাই হোক, অনেক কথা হলো, এবার আপনারা আসুন তো। গুড ডে। হ্যাঁ, আর হ্যাঁ, ভবিষ্যতে না এখানে হুট করে এভাবে ঢুকে পড়বেন না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন। কথাটা মনে থাকবে? আমি ওই ভিলা বাড়িটার থেকে বেরোতে বেরোতে পেরুকে বললাম, বাবারে বাবা, কি ধাপুটে মহিলা! তোমাকে মানে ফুল টুল বলে দিল। মহিলার আচরণে কোনো শোকের লক্ষণ দেখলে? দুদিন আগে স্বামী মারা গেছে, কে বলবে? এ শিওর কারোর সাথে চক্কর আছে। মিনিমাম একটা সাদা থান, মানে একটা মৃত লোকের ছবি, কিচ্ছুর বালাই নেই, মানে খুবই মিস্টেরিয়াস, তাই না? দুনিয়াটা দ্রুত বদলে যাচ্ছে গো দাদা। সবাই এখন ফার্স্ট ট্র্যাক। ঘন্টা দুই পর আবার ক্রাইম সিনে ঢুকতে হবে, আর 1 ঘন্টা সময় আছে, কি করবে? তাহলে 6 বালিগঞ্জ প্লেসের দিকে দুপুরে খাওয়া দাওয়াটা সারা যাক নাকি? বড়লোক ক্লায়েন্ট, একটু ভালো মন্দ খাওয়াবে তো নাকি? আবার উল্টো দিকে দৌড় করাবে? এ অসুবিধে কি, রুবির মোড় দিয়ে যাব, কুছ পড়বা নেই। আর পেটে ফুয়েল না দিলে মাথার কলকবজা সব জ্যাম হয়ে যাবে তোমার। দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সেরে আমরা রাজারহাটের সেই কটেজটায় গিয়ে পৌঁছলাম যেখানে খুনটা হয়েছিল। এটা প্রথম আমাদের এই ক্রাইম সিন সাক্ষাৎ করা। পেরু থানা থেকে পাঠানো কনস্টেবলকে সাথে নিয়ে ঘুরে ঘুরে সারা ডুপ্লেক্স বাংলোটা দেখল। সবশেষে ঢুকল দোতলা সেই ঘরে যেখানে লাশটা পাওয়া গিয়েছিল। ঘরের দরজায় ক্রাইম সিন ডু নট ক্রস টেপ দিয়ে ব্যারিকেড করা। কনস্টেবল তালা খুলে দেওয়ার পর পেরু সেই টেপ সরিয়ে ঘরে এসে ঢুকল। ঘরটা ঘুরে নিয়ে জানলার কাছে গিয়ে জানলাটা খুলে দিয়ে বলল, জানলায় করাত নেই কেন? কনস্টেবল বলল, বলে একটা হাঁক দিতেই পেছনে সিঁড়ি দিয়ে একটা রোগা পাতলা ছেলে উঠে এলো। সে জানলার দিকে তাকিয়ে বলল, এখন তো সব স্লাইডিং উইন্ডো স্যার, আগে কাঠের জানলা ছিল, ওটা সরিয়ে এসি বসানোর জন্য এখন আর সব গারদ ফারদ আর নেই। সব ঘরের জানলাই এরকম? হ্যাঁ স্যার। পেরু পাশের জানলাটার দিকে তাকালো। সেটা একটা লোহার বেডের সাথে লাগোয়া। বেডের মাথার উঁচু দিকে চওড়া মোটা রড দিয়ে ফ্রেম বানানো। সেটা জানলার হাতখানেকের মধ্যেই রয়েছে। পেরু হঠাৎ মোবাইলটা বের করে ডেড বডি ছবি দেখতে দেখতে বলল, স্ট্রেঞ্জ, ভেরি ইন্টারেস্টিং। বডির মাথায় একটু দূরে একটা জানালার পাল্লা অর্ধেক খোলা। এরপর এগিয়ে গিয়ে দেখতে লাগলো জানলার কাছে খাটের একটা রডকে বেশ মনোযোগ দিয়ে। পাশের জানলাটা খুলে পরীক্ষা করতে করতে কয়েকটা মোবাইলে ছবি তুলে দিল। বলছি, কিছু পেলে পেরু? পেরু আমার কথার উত্তর না দিয়ে সিজারকে জিজ্ঞেস করলো, তুমি তো নিচে ছিলে সেদিন, এই ঘরে বডি পাওয়ার পর তুমি ওপরে এসেছিলে? হ্যাঁ স্যার। এই ঘরের এসি কি চলছিল? মনে হয় চলছিল স্যার। আমি যখন ঘরে এসে ঢুকি তখন বেশ ঠান্ডা ছিল,
মনে আছে। বাহ, আচ্ছা এই ঘরে তো দেখছি অনেক ফার্নিচার। সেদিন খুনের পর পুলিশ এসে লাশ নিয়ে যায়, ঘরের থেকে কি কি নিয়ে গেছে? বেডশিট, বালিশের ওয়ার্ড, আর সেভাবে কিছু নেয়নি মনে হচ্ছে। তবে এই ঘরে একটা ফুলদানি মিসিং স্যার। ফুলদানি? হ্যাঁ, ফুলদানি, পেতলে। গোলাপ, রজনীগন্ধা এসব সব ফুল রাখার জন্য ওটা ব্যবহার করা হতো। ওই যে টেবিলটা দেখছেন, হ্যাঁ ওই টেবিলের ওপরে থাকতো। বলেই সে একটা টেবিলের দিকে নির্দেশ করলো। আচ্ছা সিজার যিনি মারা গেছেন তার গলা তোমার মনে আছে, চিনতে পারবে? খানিকটা আছে স্যার, পারবো মনে হয়। তাহলে বলো তো, তুমি যে টেলিফোন পেয়েছিলে সেখানে ভিকটিমের ভাইকে ওপরে ডাকা হলো, সেই গলাটা কি মৃতবাবুর মতোই ছিল? গলা গলা গলা, হ্যাঁ গলাটা একটু ভাঙা ভাঙা ছিল স্যার, মনে হচ্ছিল যেন ঠান্ডা লেগেছে বাবুর। ঠিক আছে, তুমি এসো। চলুন কনস্টেবল দাদা, আমরা এবার বিদায় হই, বলল পেরু। তারপর সিঁড়ির দিকে পা বাড়ালো। কিছু নতুন তথ্য পেলেন স্যার? সিক্রেট, টপ সিক্রেট। কনস্টেবল একসময় আমার কাছে ফিস ফিস করে বলল, এর কি মাথার স্ক্রু তো ঢিলে ঢিলে আছে নাকি? মাঝে মধ্যে কেমন হেসে ওঠেন। একটা নয়, অনেকগুলো, বেশ ভালো রকমের মাথা খারাপ, বুঝলে? কনস্টেবল আমার হাসি দেখে কেমন গম্ভীর হয়ে গেল। তারপর বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ইতিমধ্যেই 2 দিন কেটে গিয়েছে। এরপর কেসটার একটা মোড় ঘোরানো দিক, মানে যেটাতে পুলিশ আরও চনমনে হয়ে উঠল, আর আমাদের মক্কেল আরও মুষড়ে পড়ল যখন ফরেন্সিক রিপোর্টটা এলো। রিপোর্টে আছে দড়িতে পাওয়া গেছে মৃত রমেন চৌধুরীর ডিএনএ স্যাম্পেল। পেরু আর আমি খবরটা পাওয়া মাত্র উকিল প্রতাপবাবুর সাথে রাজারহাট থানায় ঢুকলাম। উকিলবাবুও বেশ চুপচাপ, কারণ উনি বুঝে গেছেন জামিন পাওয়া বোধহয় সম্ভব হবে না তার মক্কেলের। পেরু কেসটার ইনভেস্টিগেটিং অফিসার সুদীপ গুহকে গম্ভীরভাবে বলল, নাইলনের দড়িটা কেউ ওখানে ঢুকিয়ে দিয়েছে, সেটাও তো হতে পারে। তা কে রেখেছে জানেন? যত সব বাজে বাজে। শুনুন, আপনার ক্লায়েন্ট আমাদের অনেক ঘুরিয়েছে, এবার দয়া করে চিচিং ভাগ করতে বলুন দেখি, নইলে অনেক ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি। কে রেখেছে সেটা আজ নয়তো কাল বেরিয়েই যাবে। এখনই কি করে বলবো বলো তো? হাতে একটা দুটো ক্লু পাচ্ছি। প্রথমেই যেমন মনে হচ্ছিল ক্লিয়ার অ্যান্ড শর্ট কেস, এখন তা মনে হচ্ছে না। আপনি কি রসিকতা করছেন পুলিশের সাথে নাকি? আর কি কিছু খুঁজে বের করা বাকি আছে এখনো? আসামির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে দরজার হ্যান্ডেলে, তাকে শেষ বেরোতে দেখা গেছে লাশ শনাক্ত হওয়ার আগে, ব্যাগে পাওয়া গেছে ডিএনএ স্যাম্পেল। আর কি চাই? প্রবলবাবু ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে দড়িতে? উনি যদি দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করেন তাহলে ওর চামড়ার কিছু অংশ পাওয়া উচিত, ওই দড়িতে অন্তত। সেটা পেয়েছেন কি? কারণ দড়ি দিয়ে খুন করতে গেলেও যথেষ্ট জোর লাগে, তাতে চামড়ার টুকরো লেগে থাকার কথা। সেটা তো হতে পারে গ্লাভস ব্যবহার করেছে। কোথায় সেই গ্লাভস, সেটা কি পেয়েছেন? এসআই মনে হলো পেরুর এই প্রশ্ন শুনে দমে গেল। পেরু তারপর বলল, ওই ঘর থেকে একটা পেতলের ফুলদানি মিসিং, অথচ সিজার লিস্টে সেটা নেই কেন? কেন? এগুলোই তো ভাবাচ্ছে। সে কোনটা করলো? সে কি ওই ফুলদানি চুরি করলো? প্রবাল যদি খুন করে ওই ফুলদানি কোথায় লুকোলো সে? আরও খটকা আছে। কিরকম? মৃত শনাক্ত হওয়ার সময় এসি চলছিল ঘরে, কিন্তু কাঠের পাশের জানালায় একটা পাল্লা খোলা ছিল অল্প, সেই জানালায় গরাদ নেই। তা আপনি কি বলতে চাইছেন? ওই জানলা থেকে খুনি লাফ দিয়ে পালিয়েছে? ওই দোতলা থেকে লাফ দিলে নির্ধারিত হাড়গোড় ভাঙবে, সরাসরি লাফ দেওয়া সম্ভব নয়। দেওয়ালে একটা ঘষা দাগ, মনে হচ্ছে দড়ি দিয়ে কেউ বেয়ে নেমেছে, কিন্তু দড়ির অন্য প্রান্ত বাঁধল কোথায়? সেটা নিচে নেমে গিয়ে খুলবেই বাকি করে, এই প্যাচটাই খুলতে পারছি না। আচ্ছা, দেওয়ালে রং হচ্ছিল, কাজের সময় দড়ি ব্যবহার হয়েছে, সেটাও তো হতে পারে। আর হয়তো জানলাটা ঠিকমতো লাগাতে পারেনি কেউ, মানে দমকা হওয়ায় পাল্লা খুলে গেছে। পরশু রাতে কেমন হাওয়া দিচ্ছিল ভুলে গেলে পেরু? আপনি কি কাউকে সন্দেহ করছেন? সেজুতি ম্যাডামের সাথে কথা বলতে গেছিলাম আমরা, ওনার আচরণ একটু সন্দেহজনক লাগলো। একদম শোকের ব্যাপার নেই, কিন্তু আমাদের তদন্তের ব্যাপার শুনে পারলে ঘাড় ধরে বের করে দিয়ে পারলে বাঁচেন। হ্যাঁ ঠিক আছে, আপনি তদন্ত চালিয়ে যান। আপনার পয়েন্টগুলো ইন্টারেস্টিং। মক্কেলের সাথে দেখা করবেন? কথাটা বলে গুহবাবু একজন কনস্টেবলকে ডেকে পাঠালেন।
তিনি আমাদের নিয়ে গেলেন প্রবাল বাবুর কাছে। আমাদের দেখে প্রায় কান্নায় ভেঙে বললেন তিনি। পেরু ওকে খানিকটা ভরসা দিতে দিতে বলল, সামলান নিজেকে, ভেঙে পড়বেন না, এখনো কিছুই হয়নি। আচ্ছা, আপনি আগের দিন বলছেন রাত্রি 8:30টায় আপনি মৃত দাদার ঘরে ঢোকেন। সে যদি কখন ঢোকে সেই ঘরে বলতে পারবেন? আমার আসার পরই তো বৌদি ওই ঘরে যায়, সেটা প্রায় 8:40। আমার তো মনে হচ্ছে দাদা বেঁচে ছিল যখন আমি ওই ঘরে যাই। বলেন কি, মোটিভ? ডক্টর এই পার্টিতে গেস্ট লিস্টে ছিল না, এসছিল বৌদি রেখেছিল বলে। দাদা আর বৌদির মধ্যে একটা অশান্তি ছিল কিছুদিন ধরে, সেটা কি নিয়ে সেটা কেউ জানে না। কিন্তু এই পার্টিতে ডাক্তারকে ডেকে আনা, তারপর এইরকম একটা ঘটনা সামাল দেওয়া, আমার ব্যাগে ওই দড়ি ঢোকাতেও তো একজনের কাজ না, একাধিক লোক জড়িয়ে আছে এই ক্রাইমে। আপনি বলছেন সেজতি আর ডক্টর ওই ক্রাইমের পার্টনার? আর কে হতে পারে পেরুবাবু? ভাবুন না, আমাকে সাফ করতে পারলে পুরো রায়চৌধুরী পরিবারের অংশীদার আর কতজন রইল? সে মামলা মিটতে মিটতে অনেক বছর। আচ্ছা, আপনার দাদার নামে কোনো ইন্স্যুরেন্স ছিল? ছিল বোধহয়। এটা আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকার বিনায়ক সামন্ত বলতে পারবেন। উনিই ছিলেন সেদিনের পার্টিতে, জবানবন্দি নিতে পারেন। আমরা থানা থেকে বেরিয়ে বিনায়ক বাবুকে ফোন করলাম। তিনি বিকেল 6:15টার অ্যাপয়েন্টমেন্ট দিলেন। ডায়মন্ড হারবার রোড ধরে চৌরাস্তা থেকে বাঁদিকে ঘুরে মিনিট 10 যেতেই বেশ পুরনো একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। কলিং বেল বাজাতেই একজন পাঞ্জাবি পরা, কাঁচা পাকা দাড়িওয়ালা, চশমা পরা, বছর 40-এর জোয়ান লোক এসে দরজা খুলে দিল। আমি আর পেরু হাত জোর করে নমস্কার জানিয়ে ওনার ছন্ন ছাড়া বৈঠকখানায় এসে ঢুকলাম। ভদ্রলোক আমাদের বসিয়ে দিয়ে বললেন, চা না কফি? না থ্যাঙ্কস। কথাটা বলল পেরু ওর সানগ্লাস খুলতে খুলতে। আপনারা প্রাইভেট ইনভেস্টিগেটর? ওই রকম। হ্যাঁ, কেন এরকম কেন? আমার ছোটবেলার ইচ্ছে ছিল জানেন, প্রাইভেট গোয়েন্দা হব। প্রচুর গোয়েন্দা গল্প পড়েছি এককালে। আর কলকাতায় কেস কেমন পাচ্ছেন? এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী কলকাতা হলো ভারতবর্ষের সেফেস্ট সিটি। দুঃখের কথা আর কি বলবো, তাই তো হাফ গোয়েন্দা হাফ রিপোর্টার। আমার দাদাও তাই, হাফ গোয়েন্দা হাফ দালাল, মানে বিমার এজেন্ট। ও, তাহলে তো আপনি আমারই লাইনে। আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার। মাফ করবেন, কাজটা ঠিক কি? কথাটা আমি বললাম বেশ উৎসাহ নিয়ে। বেশ কিছু প্রাইভেট ব্যাংকে ক্যাপিটাল জোগাড় করতে সাহায্য করি। ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলতে পারেন। আগেরটা কর্পোরেট নাম, গালভরা নাম আর কি। আচ্ছা, কেসের ব্যাপারে আসি। রমেন রায়চৌধুরী কোনো ডেথ ইন্স্যুরেন্স করা ছিল? হ্যাঁ, ছিল তো। 10 crores। সেজতি সেই স্কিমের নমিনি। বুঝো। আচ্ছা, এত কথা চা ছাড়া হয়? হ্যাঁ, আমাকে 2 মিনিট দিন, আমি চা একটু করে নিয়ে আসি। বলেই ভদ্রলোক উঠে পড়লেন। পেরু উঠে পড়ে ঘরটা দেখতে লাগলো। একটা টেবিলের উপর বেশ কিছু পুরনো খবরের কাগজ ছড়িয়েছিল। পেরু তার দিকে ঝুঁকে দেখতে লাগলো। একটু পরেই ভদ্রলোক ঢুকলেন ঘরে, হাতে একটা ট্রে নিয়ে। আসুন। আচ্ছা, খুন হওয়ার রাতে আপনি পার্টিতে ছিলেন তো? পার্টিতে অস্বাভাবিক কিছু নজরে এসেছিল আপনার? একটু ভেবে তিনি বললেন, রমেন খুব উসখুস করছিল, এমনি খুব মিশুকে। সেদিন একধারে চুপ করে বসেছিল, হয়তো টেন্সড ছিল। আমি পরে একবার ওইদিকে গিয়ে দেখতে পেলাম না, কখন উঠে ওপরে চলে গেছিল রেস্টরুমগুলোতে। একটু পরেই তো শুনি কেউ ওকে খুন করে দিয়েছে। কার উপর সন্দেহ হয়? উপরে বলতে গেলে ওয়েটার রমেন নিজে, ওর সৎ ভাই প্রবাল, সে যদিও গেছিল। আর কেউ তো ওপরে ওঠেনি। পরে মৃতদেহ দেখার পর সবাই উঠে আসে আর কি। মিনিট 10 পরে পেরু বলল, আচ্ছা উঠছি। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এবারই বিক্রি করে দিচ্ছেন? আশ্চর্য, আপনি জানলেন কি করে? কিছুই না, আপনার টেবিলে খবরের কাগজে পেন দিয়ে গোল করা এই বাড়ি বিক্রির বিজ্ঞাপন। স্প্লেন্ডিড, দারুণ দৃষ্টি তো আপনার। এইসব করেই তো পেট চলে। কোনো ঘটনা সন্দেহজনক কিছু নজরে এলে জানাবেন প্লিজ। আমার ফোন নম্বর তো আপনাকে দিয়েই গেলাম। ওর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা পুরনো সবুজ রঙের অ্যাম্বাসেডার চোখে পড়ল। পেরু ওর দিকে তাকিয়ে বলল, দেখেছো? বিলক্ষণ। ভদ্রলোকের ডিটেকটিভ প্রীতি বোঝাই যাচ্ছে। জটায়ুর গাড়ি জোগাড় করে ফেলেছেন। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল একটা দুঃসংবাদ দিয়ে। আমি দাড়ি কাটছি, পেরুর একটা ফোন ঢুকলো।
পেরু একটা বন্দি চিতার মতো হন্তদন্ত হয়ে ঘরময় পায়চারি করতে লাগলো। ফোনটা রাখতেই আমি জিজ্ঞেস করলাম, আরে কি হলোটা কি? আরে এসআই গুহবাবু ফোন করেছিল। আলিপুর থানায় এলাকায় একটি ডোবার ধারে একটি লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে। লোকটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, লোকটার পকেটে একটি গিফটের প্যাকেটে পাওয়া গেছে, সেটির সাথে এই কেসের লিঙ্ক আছে দেখা যাচ্ছে। সেই জন্যই ফোন করেছিলেন উনি। আমাদের সাইটে যেতে বললেন, উনিও আসছেন। লোকটা শনাক্ত হয়েছে? আর কি গিফট? না, শনাক্ত হয়নি। গিফট ছিল একটা পেন্ডেন্ট। একদিকে রমেন রায়চৌধুরীর ছবি, অন্যদিকে সেঁচুতি। চোট্টর মনে হচ্ছে তো। সেটাই তো খুঁজে বের করতে হবে দাদা। কেসটা পুরো পিঁচিয়ে ছানা বড়া হয়ে যাচ্ছে। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমরা অকুস্থলে গিয়ে দেখলাম ডোবার জায়গাটা ব্যারিকেড করা। এসআই গুহবাবু সেই ব্যারিকেড করা জায়গায় একটা স্থানে ঝুঁকে কিছু একটা দেখছিলেন। আমরা ওকে দেখে আস্তে আস্তে সেদিকে হেঁটে গেলাম। পেরু ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, লাশ নিয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ, ঘন্টা দিনেক আগে। পেন্ডেন্টটা দেখে ওসি আলিপুরের সন্দেহ হয়। উনি জানতেন রমেনবাবুর কেসটা। কাগজে রমেনবাবুর ছবিও দেখেছিলেন। সাথে সাথেই আমাকে ফোন করেন। তারপরেই তো আপনাকে খবর দিই। এসআই এর একটু দূরেই একটা বেটে কালো লোক দাঁড়িয়েছিল। অফিসার তার দিকে তাকিয়ে বলল, এই এদিকে এসো। এই বাবুকে বলো কি দেখেছো। লোকটা আমাদের দিকে একবার তাকিয়ে নিয়ে একটা ঢোক গিলে বলল, সকালে ওই মর্নিং ওয়াক করতে এসে তখন অন্ধকার, এই লোকটা উপুড় হয়ে পড়েছিল। এর কাছে বুকে হাত দিয়ে বসেছিল একটা লোক, মাথায় টুপি, পরনে কোট। আমি দূর থেকে দেখেছি, বুঝতে পেরে হন হন করে হেঁটে একটা দূরে দাঁড় করানো গাড়িতে চেপে গেল। ওর নাম মনোজ পাসওয়ান। পাশেই একটা পানবিড়ির দোকান আছে। লোকটার হাতে কোনো অস্ত্রশস্ত্র ছিল? না, খালি হাতেই ছিল লোকটা। বলল পেরু। তারপর জায়গাটা ঝুঁকে দেখতে লাগলো। তারপর এগিয়ে গেল সেই স্থানটির দিকে যেদিকে লোকটা গাড়ি চেপে চলে গেছিল। গাড়ি টায়ারের দাগ রয়েছে? ঠিক করে দেখেছো তো লোকটার হাতে কিছু ছিল নাকি ছিল না? আর এই ব্যাটা মরল কিভাবে? সে কি একাই ছিল নাকি? ধমক দিয়ে উঠলেন এসআই। একাই ছিল সাহেব, আমি থানায় স্টেটমেন্ট দিয়ে এলাম তো। লোকটার নাম, ঠিকানা, ফোন নাম্বার নিয়ে এসআই তাকে চলে যেতে বললেন। লোকটা একটা সেলাম ঠুকে হাঁটা দিল। এসআই বিড়বিড় করে বলল, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রমেনবাবুর বাড়ি। কাজটা সেখানে সেরে কেউ লাশটাকে এখানে গতি করে দিল না তো? বিশেষ করে যখন লাশের পকেটে কর্তাগিন্নির লকেটওয়ালা ছবি আছে। কি পেরুবাবু, কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে এর জন্য সেজুতিকে আরেকবার জেরা করা যেতেই পারে। রমেন হত্যাকাণ্ডে সে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। ওদের বাড়ির ড্রাইভারটাও বেশ তাগড়াই চেহারা, ওকেও জেরা করে আসবেন। যাই হোক, আজ সকালে সে এখানে এসেছিল। আলবাত, চলুন এক্ষুনি যাব। আমরা কিছুক্ষণের মধ্যেই ফের রায়চৌধুরী বাড়ি এসে পৌঁছলাম। সেজুতি ম্যাডাম ছিলেন না, ড্রাইভার তাকে নিয়ে কোথাও বেরিয়েছে। অফিসার তাকে ফোন করে ডেকে নিলেন। তিনি ঢুকলেন প্রায় পৌনে 1 ঘন্টা পর। কপালের ঘাম মুছতে মুছতে বৈঠকখানায় এসে পৌঁছলেন। বললেন, কি ব্যাপার অফিসার, হঠাৎ জরুরি তলব? দেখুন, আপনার বাড়ির পেছনেই একটা লাশ পাওয়া গিয়েছে, তাই একবার দেখা করতে এলাম। দেখুন তো ওকে চেনেন কি না। বলেই এসআই মৃত ব্যক্তির ছবি দেখালো সেজুতিকে। সে ছবিটা একবার ঘৃণা ভরে দেখে নিয়ে বলল, না, ইনি কে? আর আমায় ডেকেছেন কেন? আচ্ছা ম্যাডাম, আপনার কি কোনো লকেট হারিয়েছে? এমন কোনো লকেট যেটাতে আপনাদের দুজনেরই ছবি ছিল? না, সেরকম তো কিছু হারায়নি। কার কি হারালো অফিসার? আমাদের চমকে দিয়ে তখনই বৈঠকখানায় ঢুকলেন ডক্টর অনিন্দ গাঙ্গুলি। এ কি আপনি? আমি তো সেজুতির সাথেই ছিলাম, গাড়িটা পেছনে লাগিয়ে এলাম। এদিকটায় যা রোদ, গাড়িটা দিতে আগুন হয়ে যাবে 2 মিনিটে। ম্যাডামের একটি পেন্ডেন্ট পাওয়া গিয়েছে একজনের পকেট থেকে, তাই একটু জিজ্ঞাসাবাদ আর কি। আচ্ছা ডাক্তারবাবু, আজকে সকালে 8টা পর্যন্ত কোথায় ছিলেন? আরে কি হাস্যকর প্রশ্ন। বাড়িতেই তো ছিলাম। ঘুম ভাঙলো 7:30। 8:30টায় ব্রেকফাস্ট সেরে কাজের জন্য বেরিয়েছি। তা 9:30 হবে। আচ্ছা, আপনার ও সেজুতি ম্যাডামের যে কটা সিম ব্যবহার করেন, ডিটেলস, ফোন নাম্বার আমাকে দিন। আর কোনোভাবে এই মৃত ব্যক্তিকে কি আপনারা চেনেন? বলেই অফিসার ওই লোকটির ছবি ডাক্তারকে দেখালো। সে মাথা নেড়ে তাকে চেনে না স্পষ্ট জানিয়ে দিল। মিনিট 10 পরে সেজুতিরা বেরিয়ে যেতে অফিসার বলল, দেখুন, নিজের হার অথচ বলছে নাকি চেনে না। কি হার বজ্জাত! এই খুনটা হওয়াতে তো মনে হচ্ছে এই সেজুতি আর ডাক্তারের প্ল্যান ছিল। প্রবাল মনে হচ্ছে ঠিকই বলেছিল।
দেখি, কল রেকর্ড চেক করবো 2 মক্কেলেরই। এই ভিকটিমের সাথে লিঙ্ক পেলেই অ্যারেস্ট। পেন্ডেন্টটা ওনার নয়, এই কথাটা পুরোপুরি মিথ্যে নাও হতে পারে। যদি কি? অ্যানিভার্সারির জন্য ওই পেন্ডেন্টটা বানিয়েছিলেন রমেনবাবু, সেটা ওর কাছে ওর পকেটে ছিল। সেটা তখনও দেখেনি সে, যদি তাই চিনতে পারিনি। কিন্তু সেটা এই মালটার কাছে গেল কিভাবে? যেতেই পারে যদি এই হয় রমেনের কিলার। এসআই উঠতে যাচ্ছিলেন, পেরু কথাটা শুনে মুখ হাঁ করে বললেন, বলেন কি? রমেনের খুন কন্ট্রাক্ট কিলার দিয়ে করা হয়েছিল। এই লোকটা লুকিয়েছিল ঘরে, সে খুনটা করে, পালিয়ে আসার আগে ওই পেন্ডেন্ট আর ওই পেতলের ভাস চুরি করে। কারণ সে শুধু পেশাদার খুনই নয়, চোরও বটে। বুঝেছি। ইস, আগেই ধরা উচিত ছিল। সে যদি একজন মহিলা হয়ে কিভাবে রমেনকে খুন করবে যখন সে বেহুশ অবস্থায় নেই? মারা যাওয়ার পর সে ডক্টরকে ডাকে, সুতরাং খুনটা করেছে আরও শক্তিশালী কেউ। আর এখন খুনের সাক্ষ্য লোপাট করতেই এই খুনটা। ইস, কিন্তু এখনো আমায় ভাবাচ্ছে ও নেমে এলো কিভাবে। এতটা যে পেয়েছি, ধন্যবাদ পেরুবাবু। আসল সময় আপনি লিঙ্কগুলো ধরিয়ে দিয়েছেন। এই খুন হওয়া লোকটার পরিচয় পেয়ে গেলেই অনেক কিছু পাওয়া যাবে। 1-2 মধ্যেই কেসটার ফয়সালা করে দেব। আরও কয়েকটা বিষয় একটু খোঁজ নেবেন অফিসার। সিজার বলে যে ছেলেটি রমেন হত্যার দিন কটেজে ছিল, তার সাথে রমেনের কোনো লিঙ্ক বা পারিবারিক শত্রুতা আছে কিনা। হঠাৎ এই প্রশ্ন কেন? কিছু পেলেন নাকি আবার? প্রবাল সেদিন দোতলায় যাওয়ার আগে সিজার তাকে ডেকে বলে ওপরে রমেনবাবু তাকে ডাকছে। সেই ফোনের কল রেকর্ড কিন্তু বাইরের একটা নাম্বার বলছে রমেনবাবুর নয়। আমি সেই কল রেকর্ড দেখেছি। বাপরে, এই যে আবার নতুন সাসপেক্ট। ঠিক আছে, দেখে নিচ্ছি। কি জট কেস রে বাবা, বলল এসআই। তারপর জিপে চড়ে বেরিয়ে গেল। পরের দিনই মৃত লোকটির পরিচয় পাওয়া গেল। তার নাম বাপ্পা কুণ্ডু। চুরি ছিনতাইয়ের কেস আছে তার নামে গোটা 5। কেষ্টপুরে খালের ধারে সেও তার সঙ্গী দিলরুবা আলী একটা ঝুপড়ি ভাড়া নিয়ে থাকত। পুলিশ মৃতকে শনাক্ত করার পরই সেই ঝুপড়িতে হানা দিয়ে দেখতে পায় দরজায় তালা ঝুলছে। দিলরুবা কাল বিকেলে একটা ব্যাগ কাঁধে নিয়ে কোথাও পালিয়েছে। পাড়ার লোকজন খবর দিল। ঘরের মধ্যে ট্রাঙ্কে সেই ফুলদানিটা পাওয়া গেল, যেটা রাজারহাটের কটেজ থেকে খোয়া গেছিল। পেরু আর আমি খোঁজ নিয়ে সেই ঝুপড়িতে গেলাম। একটা টিনের ঘরে 2টো সিঙ্গেল খাট। খাটের নিচে প্রচুর মদের বোতল রয়েছে। আমরা আসছে শুনে এসআই নিজে এসেছিলেন আমাদের সাথে। নতুন কোনো তথ্য যদি হাতে লাগে, সম্ভবত সেই উদ্দেশ্যে। অফিসারের পেরুকে নিয়ে সমীহ বেড়ে গেছে, সেটা এখন তার কথাবার্তায় প্রকাশ পায়। পেরু ঘরটা ভালো করে দেখে নিয়ে একটা মদের বোতল হাতে নিয়ে বলল, সেজুতির সাথে বাপ্পার কোনো কানেকশন পেলেন অথবা ডাক্তারের? না, এখনো পাইনি, পেয়ে যাব। ধুরন্ধর মাল এগুলো। মাঝে মিডলম্যান কেউ আছে, খুব ঠান্ডা মাথায় ক্রাইমটা করেছে। ওটা কি বের করলেন? শ্যাম্পেন হাতে বেশ কিছু মালগুড়ি এসেছিল, বোঝা যাচ্ছে। আমাদের সাথে প্রায় আধ ঘন্টা এলাকাটা ঘুরে নিয়ে অফিসার বেরিয়ে গেলেন। পেরু আমাকে নিয়ে 2টো লিকার শপে গিয়ে ঢুকল। বাপ্পার ছবি সে এসআইয়ের থেকে জোগাড় করেছিল, সেটা দেখিয়ে একটা দোকানের কর্মচারীর থেকে কিছু তথ্য পেল পেরু। ছেলেটি বলল, বাপ্পার সাথে তো দিলরুবা থাকতো, ওর সাথে সনদ বলে একটা রিক্সা চালকের খুব খাতির, ওর 7টা মালের পার্টনার। কোথায় পাওয়া যাবে সনদকে? এই মিনিট 5 সোজা হাঁটলে রিক্সা স্ট্যান্ড, ওইখানেই পাবেন যদি কপালে থাকে। ওর দেখানো রাস্তা ধরে রিক্সা স্ট্যান্ডে গিয়ে সনদকে পাকড়াও করলাম আমরা। পেরুওকে পুলিশের পরিচয় দিয়ে খুব ভরকে দিয়ে বলল, কোথায় লুকিয়ে আছে দিলরুবা? জানের কসম জানি না বাবু। এমনিতে কি কাজ করতো ওই বাপ্পা? রাজমিস্ত্রি কাজ করতো, ওই বাড়ি রং টং করতো, বলল সে। কথাটা বলার সাথে সাথেই আমার খেয়াল হলো কেন এত ফুর্তির সাথে খুন করে ওপর থেকে নেমে পালাতে পেরেছিল বাপ্পা। কারণ সে এই কাজ সারা বছর করছে। দিলরুবা? ওই একই, দুজনে একসাথে কাজে যেত। তোদের তো মাল খাবার পার্টনার, যদি পাড়ায় ঢোকে কি করে খবর পাবো? ফোন নাম্বার দিয়ে যান, আমি আপনাকে কল করে দেব। পেরু ওর ফোনটা বের করে ওর হাতে একটা 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, আমাকে আগে জানাবে, কথাটা 5 কান যেন না হয়। অন্য কাউকে না, মনে থাকবে? থাকবে বাবু, বলল সে অদ্ভুত ভয়ার্ত এবং শান্ত চোখে। আমরা সনদকে ছেড়ে এগিয়ে এলাম। পেরু বাইক স্টার্ট করতে করতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাপ্পার পার্টনার দিলরুবা, সে কি কোনোভাবে এই কেসের সঙ্গে যুক্ত? মানে কি মনে হচ্ছে তোমার?
খটকা লাগছে, ও পালালো কেন? ও এমন কিছু জানতো যেটা পুলিশের কাছে প্রকাশ পেলেই ও বিপদে পড়বে। নইলে হয়তো এই বাপ্পা খুনের সাথে সেও জড়িত। সব কিছুই হতে পারে। সে কি, কিন্তু তাকে তো মেরেছে যে সে কোট অ্যান্ড হ্যাট পরে গাড়ি চালিয়ে এসেছিল, একজন উইটনেস বলেছিল, ভুলে গেলে? বলিনি, সেও বলেছিল যে ওই লোকের সাথে কোনো অস্ত্র ছিল না, হয়তো কোনটা অন্য কোথাও হয়। সে শুধু লাশ নামিয়ে দিতে গেছিল, তখনই রোবার সাথে পাসওয়ান নামের ব্যক্তি ওকে দেখে ফেলে। পেরু কথাটা বলতেই আমার হিসেবগুলো কেমন গুলিয়ে গেল। তাহলে কি ডাক্তার বা সেজুতি কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা করেছে? মাঝে কি অন্য কেউ আছে যার হিসেব পাওয়া যাচ্ছে না? প্রমাণের অভাবে শেষে সেজুতি দিব্যি আইনের বাহুপাশ মুক্ত হয়ে বের হয়ে যাবে নাকি শেষমেশ? এই সমস্ত চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো আমার। পরের দিন আমরা রাজারহাট থানায় বসেছিলাম। এসআই গুহবাবু একটা হাই তুলে বললেন, ঘুঘু কিছুতেই ধান খাচ্ছে না। শেয়ানা ঘুঘু মনে হয় টের পেয়ে গেছে। ওর আর ওর রোমিওর ফোন পুলিশে ট্যাপ করেছে। তবে বাছাধনেরা যাবে কোথায়? খুনি ভুল করবেই। বুঝলাম তিনি সেজুতি আর ডাক্তারের কথা বলছেন। পেরুর মুখে ভ্রুকুটি। সে তার মাথা তুলে বলল, সিজারের ব্যাপারে কিছু জানতে পেলেন? সন্দেহজনক কিছু? না না, ও আর কি করবে? কথা বলতে গিয়ে 10 বার খাবি খাচ্ছে। ওর খুন করার হিম্মত নেই। খুন করা খুব সহজ কাজ নয় পেরুবাবু। এই রামদয়াল, কয়েকটা সিঙ্গারা কিনে নিয়ে এসো। বলেই তিনি একজন কনস্টেবলকে হাঁক দিলেন। একজন প্রকাণ্ড ভুঁড়িওয়ালা পুলিশের লোক ঘরে এসে ঢুকল। তারপর অফিসারের হাত থেকে টাকাটা নিয়ে চলে গেল। এটাই তো ভুল করছেন গুহবাবু। আমি একটা ফোন কলের ব্যাপারে বলেছিলাম, সেটা খোঁজ নিয়েছিলেন? ও, ওই কল, সেটা পাশের একটা হোটেল থেকে করা হয়েছে। সেই হোটেলের বয়ান পাওয়া গেছে, দুজন লোক ছিল। তারা বলল একজন খুব অসুস্থ হয়ে গেছে রাস্তায়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে ফোনটা করে। ফোনটা জেনুইন করেছিল হোটেলে। সিজার ফোনটা তুলেছিল। কি বুঝলেন? সিজার ক্লিন পেরুবাবু। দুইজন লোক, আর একজন তাহলে কে? তারা কেনই বা ফোন করে প্রবালকে উপরে যেতে বলবে? ওদের চেহারার কোনো বর্ণনা নিয়েছেন? সেটা নেওয়া হয়নি। আমার ধারণা সেটা ডাক্তার আর সেজুতির ড্রাইভার হতে পারে। সেই সময় খুনি রমেনবাবুর ভবলীলা সাঙ্গ করছিল। ডাক্তার এই ফাঁকে টুক করে এসে কখন ফোন করে দেয়। তাহলে তো ডাক্তার বা সেজুতির ড্রাইভারকে শনাক্ত করতে পারবে পাশের হোটেলে। আরে আরে, এইটা তো ভেবে দেখিনি। দাঁড়ান, লোক পাঠাচ্ছি। জোড়া ঘুঘু ধরবো এইবারে, খপ করে। আচ্ছা, ওই ড্রাইভারটা মিডিলম্যান নয় তো? ওর মাধ্যমেই হয়তো যোগাযোগ করছিল বাপ্পা কুণ্ডুর সাথে। দেখি, ওর ফোনের কল লিস্টে বার করতে হবে। রামদয়াল, এই সিঙ্গারা পেলে? এরপরই দেখি রামদয়াল একটা ক্যারি ব্যাগে একটা কাগজের প্যাকেট ভর্তি করে সিঙ্গারা নিয়ে ঢুকলো। আরে নিন নিন পেরুবাবু, উপেনবাবু, শুরু করুন। কেস নিয়ে চিন্তা করবেন না, সব সলভ হয়ে যাবে। বলেই এসআই একটা সিঙ্গারা তুলে কামড় দিলেন। বাপ্পা কুণ্ডু যে খুনি সেই ব্যাপারে নিঃসন্দেহ হয়ে গেছে। সেই সাথে একটা ধাঁধার সমাধান করে ফেলেছে। কি সেটা? দেখুন, প্রবাল যখন ওই রুমে ঢোকে তখন ওই ঘরের জানালার পাল্লা খোলা ছিল। এটা সে তার জবানবন্দিতে বলেছে, অর্থাৎ খুনি তখন জানলা দিয়ে পালিয়েছে। সে নিচে নেমে যাওয়ার পর সিজারের কাছে ফোন আসে, প্রবাল তারপরই উঠে আসে। এই ধারণা খুনটা করার সময় ঘরে রমেনবাবু আর খুনি ছিল। সেই দড়ি দিয়ে নিচে নেমে যায়, ওই জানলা দিয়ে। কায়দাটা মোক্ষম। খুনি প্রথমে ওই ঘরে এসে লুকিয়ে থাকে, তারপর খুন করে একটা দড়ি একবার ভাঁজ করে খাটের মোটা লোহার রডের সাপোর্টে নেমে যায় নিচে। এরপর দড়ির প্রান্ত ছেড়ে দিয়ে অন্যটা ধরে টানলে পুরো দড়িটা ওপর থেকে খুলে আসবে। গুহবাবু তার চোখগুলো ছোট করে মনোযোগ সহকারে ভাবতে লাগলেন। ব্যাপারটা কতটা তার মাথায় ঢুকলো আমার সন্দেহ হলো। পেরু তার টেবিলের উপর একটা ফাইলের ফিতে দিয়ে ওর আঙুল দিয়ে ডেমো করে দেখাতে দেখাতে তিনি চোখ তুলে বললেন, কি বুদ্ধি খুনির! সেটা হতে পারে, নাও হতে পারে। কি হেয়ালি করছেন? আর কে ছিল? একটা অনুমান করছি, এখনই বলছি না, দেখি আর কিছু প্রমাণ পাই। তখনই একটা লোক এসে এসআই এর ঘরে চৌকাঠ থেকে উঁকি মারল। এসআই সাহেব তাকে দেখে বললেন, আরে রহমত, আয় আয় আয়, বল, কিছু বলবি? সালাম সাহেব, খবর আছে। আমি বুঝলাম এই রহমত পুলিশের খোঁচর জাতীয় কেউ। আরে বল বল, এদের দেখে চেপে যাওয়ার কিচ্ছু নেই, এরাও কেসটা তদন্ত করছেন। রহমত একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, বাপ্পা আর ওর পার্টনার দিল্লুবার মধ্যে গত রাতে মাল খাওয়া নিয়ে কেচাল হয়। পাতায় কানাঘুষো চলছে, হাতে একটা বড় টাকা এসেছিল বাপ্পার।
সেই টাকা নিয়ে জুয়া, সেখান থেকেই প্রায় হাতাহাতি। ঝগড়া করে বাপ্পা কোথায় বেরিয়ে যায়, একটু পরেই দিল্লুবার ঘর থেকে লোক বেরিয়ে যায়। আমার মনে হচ্ছে দিল্লুভাই বাপ্পাকে খতম করে দিয়েছে সব। যা সালা, হিসাব তো আবার গুলিয়ে গেল রে। কেউ বাপ্পার জন্য সুপারি দেয়নি তো? সেটা তো বলতে পারবো না সব। দিল্লুবা তো গা ঢাকা দিয়েছে, আর আর কেউ ওর হদিস জানে না। ওকে ধরতে পারলে অনেক কিছু জানতে পারবেন সাহেব। ধর, সে তো আমিও জানি। আর কিছু খবর আছে কি? না সাহেব। ঠিক আছে, তুই আয়। রহমত একটা সেলাম ঠুকে চলে গেল। আমরা ফ্ল্যাটে ফিরে এলাম। তারপর পেরু তারপর আজ আর বাইরে বেরোলো না। সে তার ভাবনার সাগরে ডুবে গেছে। এদিক ওদিক ফোন করতে লাগলো। পরের দিন সকালবেলা নিজেই কখন বেরিয়ে পড়ল আমায় কিছু না জানিয়ে। ফিরে এলো সেই দুপুরের খাবারের সময়। একদম ঘেমে নিয়ে একসার অবস্থা। খেতে বসে ভাত মাখতে মাখতে বলল, পুলিশের সোর্সের খবর অনেক সময় এমন অসম্পূর্ণ আর বিভ্রান্তিকর যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতের গেরো দিয়ে গলে যাবে। আর কেসটা যে আমাকে এইভাবে গরুর মতো ছোটা করাবে, সেটা কি আর আমি বুঝতে পেরেছিলাম? কি নতুন খবর পেলে সেটা বলবে, খালি লেজে খেলিয়ে যাচ্ছ। দুটো ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। এক, রমেন রায়চৌধুরী প্রায় $1,20,000 ধার করেছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার বিনায়ক সামন্তকে। আমি প্রথমে ভেবেছিলাম ইনভেস্টমেন্ট, কিন্তু পরে খোঁজ নিয়ে জেনেছি এক চিট ফান্ড সংস্থার এজেন্ট ছিলেন তিনি। ওই সংস্থা ডুবে যায়। পাওনাদাররা প্রায় হুমকি দিয়ে আর বাড়ির উপর চড়াও হন। তখন ওই রমেনের থেকে টাকা ধার নিয়ে ওই টাকা মেটান তিনি। পাড়ার লোকজন সেসব পাওনাদারদের অত্যাচার দেখেছে। চা দোকানের একজন বলল এই ঘটনা। সেই কৃতজ্ঞতার জন্যই সামন্তবাবু রমেন বাবুর নামে গদগদ। তো এই তো ভালোই, কিন্তু এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে? টাকাটা রমেনবাবু এতদিনে শোধ দিলেন না কেন, এইটা খটকা লাগছে। রমেনবাবু নাকি ওর কোম্পানির মুনাফা দ্বিগুণ বেশি বাড়িয়ে দিয়েছে। উনি সেদিন গল্প করতে করতে বলছিলেন, মনে আছে? হয়তো তারই কৃতজ্ঞতাবশত টাকাটা উনি মকুব করে দিয়েছেন। এটা নিয়ে ধোঁয়াশা আছে আমার। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একটি ছেলেকে লাগিয়েছিলাম সিজারের পেছনে। সে আমাদের ফার্মের হয়ে টুকটাক খোঁজ খবর করে। রমেনবাবুর বাবা কি করতেন মনে পড়ছে? পৈতৃক ব্যবসা ছিল গার্মেন্টসের। ঠিক, রমেনের বাবা ছিল একটা বড় গার্মেন্ট দোকানের কর্মচারী। পুজোর আগে এক রাতে ক্যাশ বক্স থেকে একটা বিরাট অঙ্কের টাকা চুরি যায়। চুরির দায় গিয়ে পড়ে যার উপর তার বাড়িতে পুলিশ কিছু টাকা উদ্ধার করে। 6 মাস সাজা কাটার পর লোকটা ছাড়া পায়। একদিন ভোর রাতে বাড়ি থেকে বের হয়ে গিয়ে পুকুর পাড়ে একটা আম গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। লোকটার নাম সত্যেন মণ্ডল। সিজার মণ্ডল তার একমাত্র সন্তান। কি সর্বনাশ! তাহলে প্রতিশোধ নাকি? কিন্তু টেলিফোনের কল রেকর্ড তো বলছে পাশের হোটেল থেকে ফোন হয়েছিল, 2 লোক এসে ফোন করেছিল। অনেক কিছুই হতে পারে, অজস্র সম্ভাবনা। ধরো খুনি একজন নয়, 2 জন। তারা খুনটা করে পাশের হোটেলে গিয়ে সিজারকে ফোন করে বলল, এবার প্রবালকে পাঠিয়ে দাও। হয়তো সে যদিকে আমরা বেকার সন্দেহ করছি, সে কিছুই জানে না, বলল পেরু। আমার মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। সিজার এই খুনের মাস্টার মাইন্ড? তার বাবা কি তাহলে নিরপরাধ ছিল? সে কি সেই অপমানা নির্যাতনে প্রতিশোধ তুলল এইভাবে? আর সেই জন্যেই কি সেজতি আর বাপ্পার ফোন কলের কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না? মাথা চুলকোতে চুলকোতে জিজ্ঞেস করলাম, কিন্তু খুনি 2 জন বললে যে, আরেকজনকে? কেন দিলরুবা? 2 জনই যে হরিহর আত্মা। আমার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেছে। সামনে একটা আয়না থাকলে নিজের মুখ দেখতে পেলে নির্ঘাত মনে হতো একটা বোয়াল মাছ হাঁ করে হাওয়া গিলছে। বিকেলবেলা আবার একটা নতুন খবর। এসআই গুহবাবু ফোন ঢুকলো পেরুর ফোনে। তিনি বেশ উত্তেজিত গলায় বললেন, দ্বিতীয় খুন, অর্থাৎ বাপ্পার পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। বেশ শুরু, কোনো গোলাকার দড়ি জাতীয় কোনো বস্তু দিয়ে ওকে খুন করা হয়েছে। পেটে পাওয়া গেছে কড়া ডোজের ট্রায়াজোলাম, আর গলায় কালচে হয়ে যাওয়া দাগ। আমিও তাই সন্দেহ করেছিলাম। ওরা আর কিছু বলেছে না। আপনি কি কিছু অনুমান করেছেন? ফোন চার্জারের কর্ড আমার ধারণা। কিছুদিন আগেই খবরের কাগজে এটা নিয়ে একটা কেস বেরিয়েছে। চার্জারের কর্ড যে মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়, ওই খবরটাতেই ছেপেছে। আমার ধারণা খুনি বেশ শিক্ষিত লোক, সেও নির্ঘাত আমার মতো ওই খবরটা পড়েছে। কিন্তু ফোন চার্জারে কর্ড বলছেন যে, অনুমানটা করলেন কিভাবে? দড়ি দিয়ে কাজটা করা হলে ক্ষতের গায়ে স্ক্যাল্প ব্র্যান্ডের মতো ডোরা কাটা দাগ হতো। এক্ষেত্রে মৃতের ফটোগ্রাফ দেখে যেটা বোঝা যাচ্ছে ক্ষতটা ইউনিফর্ম। ওরা চার্জারের কর্ড হওয়ার সম্ভাবনা 99%। কিন্তু ওই কর্ড কি ছিঁড়ে যাবে না?
ওতে কি অত জোর পাওয়া যায়? আপনার ধারণা নেই একটা ভালো কোম্পানির চার্জারের কর্ড কত শক্তিশালী হতে পারে। এর কারণ ওই কর্ডের মধ্যে এক ধরনের মজবুত তন্তু থাকে যাকে বলে ইয়ার্ন। ওই ইয়ার্ন হাত দিয়ে ছেঁড়া এক প্রকার অসম্ভব। আচ্ছা, বিকেলে একবার গিয়ে দেখে আসবো রিপোর্টটা, বলল পেরু। একটু পরে সে দেখি পকেটে মানি ব্যাগ গুজছে একটা শার্ট গায়ে দিল। আরে এখন আবার কোথায় যাচ্ছ? বেরোবো নিউ মার্কেট, কিছু কেনাকাটা করতে হবে। আমি কাজ ছেড়ে ফিরবো একদম সন্ধ্যায়। শোনো দাদা, একটা কাজ আছে। ওই সিজার ছেলেটাকে আমি আসতে বলেছিলাম, হঠাৎ এই ক্লুটা পেয়ে যাওয়ায় হাতে সময় নষ্ট করবার মতো সময় নেই। সিজার এখানে এলে তোমার স্টাইলে জেরা করো, ফোনে রেকর্ডার অন করে। আমি ফেরত এসে শুনবো। বলেই সেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। বিকেলবেলা 5:15 নাগাদ ঘরের কলিং বেল আওয়াজ হতেই পিপিং গ্লাস দিয়ে দেখি একটা রোগা শ্যামবর্ণ বছর 25-এর ছেলে রুমের বাইরে এসে দাঁড়িয়েছে। আমি দরজা খুলে তার নাম সিজার শুনতেই বৈঠকখানায় এসে বসালাম। মিস্টার দাস নেই? আমায় আজকে উনি আসতে বলেছিলেন। হ্যাঁ জানি, আমায় বলে গেছে। শোনো, তোমায় প্রশ্ন কিন্তু আজ আমি করব। আমরা জোড়া ডিটেকটিভ, তো শুরু করি। সে একবার আমার দিকে তাকালো। আমি মুখে চোখে একটা কৃত্রিম কাঠিন্য এনে ফোনে রেকর্ডার অন করে বললাম, তোমার নাম বলো। সিজার মণ্ডল। কবে থেকে রাজারহাটের কটেজে কাজ করছো? মনে রাখবে, একটা মিথ্যে কথা বললে কিন্তু তদন্তের জালে আরও জড়িয়ে পড়বে। তারপর তোমার যা দুর্গতি হবে, কেঁদে কুল পাবে না। মাস 6 হলো স্যার। এর আগে কি করতে? পার্ট টাইম জব আর পড়াশোনা করতাম স্যার। MA পর্যন্ত পড়েছি। বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, তাই আর স্যার টানতে পারলাম না। আমার এক মাস্টারমশাই আমায় খুব ভালোবাসতেন, বলতেন তুই একজন ব্রাইট স্টুডেন্ট, একটু খাটলেই সরকারি চাকরি পেয়ে যাবি। চাকরি করার হলো না স্যার। ওই টিউশনির স্যারের স্টুডেন্ট ছিল একজন, ওই কটেজের ম্যানেজার আমাদের, তাকে বলে আমাকে এখানে ঢুকিয়ে দেন তিনি। বাড়িতে আর কে কে আছে? শুধু মা। হার্ট অ্যাটাকের পরে প্যারালাইজ হয়ে বাড়িতে পড়ে আছে মা। বলুন স্যার, এই অবস্থায় চাকরি বাকরির আশায় ঝুঁকে থাকা যায়? বাবা নেই? না। বাবা কিভাবে মারা যান? বাবা মানসিক ডিপ্রেশন থেকে সুইসাইড করে। কি ধরনের ডিপ্রেশন? কাজের জায়গাতে খুব বাজে ব্যবহার পেয়েছিলেন। একটা ঘটনায় ওনার চাকরি চলে যায়। মা লোকের বাড়ি কাজ করে করে সংসার চালাতো। বাবা ওই ঘটনার আঘাতটা নিতে পারেনি স্যার, মানসিক রোগী হয়ে যান। ঘটনাটা একটু খুলে বলো। সিজার মাথা নিচু করে চুপ করে বসে রইল। একটু পরে ওভাবেই বলল, ছাড়ুন স্যার, আমাদের গরিব দুঃখীদের অসহায় জীবনের কথা আর শুনে কি করবেন। আপনারা আমায় যখন ডেকেছেন, নির্দিষ্ট অভিযোগ পেয়েই ডেকেছেন আমার ধারণা। এইখানেই ভুল করলে তুমি। চোরের মন পুলিশ পুলিশ। কেন ভাই, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ঘটনাটা কি যার জন্য তোমার বাবার মানসিক সমস্যা দেখা দেয়? বাবা একদিন কাজ করে রাস্তা দিয়ে ফিরছিল। ফেরার পথে একটা খুন হতে দেখে। একটা মেয়েকে 3টে ছেলে বৃষ্টির মধ্যে রাস্তায় খুন করে। বাবা দূর থেকে দেখতে পেয়ে ভয়ে উল্টো পথে পালিয়ে যায়। খুনিরা বাবাকে চিনতে পারে। মেয়েটির সাথে বাবার নাম জুড়ে পুলিশকে হাত ধরিয়ে বাবাকে অ্যারেস্ট করায়। পরে জামিন পেল। কাজের জায়গা থেকে অপমানিত হয়ে বাবাকে তাড়িয়ে দেয় ওরা। সেই অপবাদ নিয়ে বাবা সুইসাইড করে। বাবা সেই খুনিদের চিনতে পারেনি, ফলে আসল লোক আইনের ফাঁক দিয়ে অধরাই রয়ে গেছে। আর রয়ে গেছে আমাদের পরিবারের বদনাম আর দুর্ভাগ্য। এই একটা ঘটনা আমাদের পরিবারটাকে একদম শেষ করে দিল স্যার। আমি মনে মনে ভাবলাম, সিজারের বাবা সত্যেন মণ্ডলের নামে তো খুন নয়, চুরির অভিযোগ। সে কি সত্য বলছে, নাকি এটা তার রমেনবাবুর বাবাকে না চেনার একটা অজুহাত? তোমার বাবা কোথায় কাজ করতেন? উৎসব বস্ত্রালয়। দোকানটা এখনো আছে? হ্যাঁ, দোকানটা আছে, কিন্তু নাম চেঞ্জ হয়ে আধুনিক হয়েছে, মালিকানা বদল হয়েছে। মালিককে তুমি এখন জানো? না স্যার। ওর না উত্তরটা এলো খুব ক্ষীণ স্বরে। মাথা নিচু করে কথাটা বলল, সেই দোকান যে পরে রমেনবাবুর বাবা কিনে নেন, সেটা পেরু আমাকে আগেই বলেছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, যেদিন রমেনবাবু খুন হন সেদিন সারাদিন কি তুমি নিচেই ছিলে নাকি উপরে গেছিলে একবারও?
নিচেই ছিলাম স্যার, গেটের কাছে, যাতে উটকো কোনো লোক ঢুকে না পড়ে। পাশেই ছিল টেলিফোন। বাইরের লোক কেউ এসেছিল সেদিন ওই কটেজে পার্টির আগে? এসি সারাই করার লোক দুজন এসছিল, ওদের আমি ঢুকতে দেখেছিলাম। পার্টি শুরু হওয়ার আগে ওরা দোতলার একটা ঘরে এসি চেক করতে এসছিল। কখন বেরোয় ওরা? মাঝে আমি বার 2 ওয়াশরুমে গেছিলাম, তখনই বোধহয় ওরা কাজ সেরে চলে গেছিল, কারণ ওদের আমি আর বেরোতে দেখিনি। এসি কি সত্যি খারাপ হয়েছিল তুমি জানো? সেটা আমি কি করে বলবো স্যার, মালিকরা বলতে পারবে। ওরা মালিকের সাথে কথা বলেই ঢুকেছিল। আর তুমি ফোন করে সেটা যাচাই করোনি যে ওরা সত্যি বলছে কিনা? ওদের দুজনের পিঠে 2টো ব্যাগ ছিল, আমি ভাবলাম সত্যি এসির মিস্ত্রি, তাই আর কোনো ফোন করে দিইনি। এটা কিন্তু খুব অন্যায় করেছ সিজার। আমি মিনিট 10 পর তাকে বিন্দুমাত্র সন্দেহ করছি না এমন ভাব করে দরজার গোড়ার থেকে বিদায় করার সময় বললাম, শোনো, দরকার হলে কিন্তু আবার ডাকবো, ফোনে যেন পাওয়া যায়, আর কলকাতা ছেড়ে বেরোলে আমাকে জানিয়ে যাবে, ঠিক আছে? ছেলেটার চলে যেতে যেতে আমি দেখলাম ওর মধ্যে একটা সুপ্ত তেজ আছে, সেটা তার হাঁটা চলা দেখে প্রকাশ পায়। পেরু বলে মেরে লেদা মেরে পড়ে থাকা লোকের পক্ষে খুনি হওয়া খুব অস্বাভাবিক ঘটনা। এই ছেলেটা কিন্তু সেই রকম নয়, ওর মধ্যে একটা চাপা আগুন আছে। সন্ধ্যের সময় বারান্দায় গাছে জল দিচ্ছি, কলিং বেলটা আবার বেজে উঠল। দরজা খুলতে দেখি সাদা চুলদাড়িওয়ালা এক সেলসম্যান। দরজা খুলতেই একগাল হেসে বলল, জনাব, সস্তার পাওয়ার চার্জার আছে, সাথে মাল্টি পয়েন্ট জ্যাক, মোটে 200 টাকা। আমি হই হই করে তেড়ে উঠলাম, আরে এ কি, ঘরে কোথায় ঢুকে পড়ছো? তাকে আটকাতে যাওয়ার আগেই দেখি বৈঠকখানার সোফায় বসে পড়ে বলল, এটা গ্রেট ডিটেকটিভ উপেন্দার বাড়ি তো? হ্যাঁ, কেন? তাহলে তো চার্জার লাগবেই। নিন, একটু ফোনটা নিয়ে আসুন তো, সাথে 1 কাপ চা। আরে এই তো আচ্ছা জ্বালা হলো তো, হ্যাঁ? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন আপনি? আচ্ছা গায়ে পড়া লোক আপনি, উঠুন উঠুন, উঠে 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 দাঁড়ান। বুড়োটা আমার কথা শুনেই খিলখিল করে হেসে উঠল, আর সেই সাথেই তার গলা আমি চিনতে পারলাম। মুখে একটা হাসি এনে বললাম, আরে আরে বেরু, কি সংসেজেছ, চেনে যাচ্ছে না তো? আরে চিনতে পারলে তো পুরো পরিশ্রমটাই বেকার। যাক, আজ রাতের ঘুমটা একটু শান্তির হবে, যদিও ঘুমটা হবে নাতি দীর্ঘ। নিজের গোফদারি টেনে খুলতে খুলতে কথাটা বলল পেরু। সে কি, কেস সলভ করে ফেললে নাকি? ইয়েস ডিয়ার দাদা, তুমিও শান্তিতে ঘুমো। মাঝরাতে উঠতে হবে 1টায়। আমরা আমার বাইকেই বেরোবো, পুলিশের জিপের সাথে মিট করব রিমাউন্ট রোডে। আরে কি ব্যাপার বলো তো, হ্যাঁ? রাতে খুনি ধরবার অভিযান নাকি? বিলকুল, নিশীথ নিলয়কে পাকড়াও করবো আজ রাতে। সেটা আবার কি? নিশীথ নিলয় যাহার, বহুব্রীহি সমাস। নিশীথ মানে রাত্রি, নিলয় মানে বাড়ি, আবাস। আমাদের এই মহাত্মা আবার রাতেই স্বীকার করেন কিনা। একটা সিগারেট ধরিয়ে মাথা নিচু করে বলল পেরু। পেরুর এনফিল্ড মোটর বাইকে ভটভট শব্দ তুলে আমরা রিমাউন্ট রোড পৌঁছে গেলাম। তখন রাত্রি 1:15। তারাতলার কাছে একটু আগেই এসআই গুহবাবু একটা জিপে 3 জন কনস্টেবল সহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার জিপটা চলছে আমাদেরই পিছন পিছন। যা হতে চলেছে সেটা যে পেরুর সেট করা, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদিও পেরুকে জিজ্ঞাসা করলেই শুধু বলছে, ধৈর্যং প্রভু ধৈর্যং। পেরু ওর বাইকটা রিমাউন্ট রোডের একটা গুমটি দোকানের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর আস্তে আস্তে হেঁটে চলল ধীর পায়ে। পরনে সেই প্রিয় সবুজ জ্যাকেট, তার একটা দিক ভারী, কারণ সে আজ তার রিভলভারটা নিয়েই বেরিয়েছে। পুলিশের জিপটা একটু দূরে দাঁড়িয়ে পড়ে লোকজন নামিয়ে দিয়ে ঘুরিয়ে ডায়মন্ড হারবার রোডের দিকে ফিরে গেল। বলছি, তুমি কাউকে আসতে বলেছো এখানে, তাই তো পেরু? ওহ, মিলিয়ে দিয়েছে দাদা, মোরলি মাছের ভলকি, নিশীথ নিলয়। পেরু সন্ধেবেলায় ফেরার পরই আমি সিজারের স্টেটমেন্টটা ওকে শুনিয়েছিলাম। পেরু খুব মনোযোগ দিয়ে শুনছিল। দেখছিলাম উত্তেজনার রেখা ফুটে উঠছে ওর চোখে মুখে। আমি ওর দিকে তাকিয়ে আছি দেখে আবার যেন গুটিয়ে গেল। তার মনের ভাব সে কারোর কাছে প্রকাশ করতে চায় না। আমি বললাম, আর কত হাঁটাবে বলো তো? এই তো এসে গেছি, ওই ঝোপগুলোর পেছনে লুকিয়ে পড়বো আমরা। দেখলাম রাস্তার ধারে পাতাবাহার গাছের টানা বাগান। পেরু তার মধ্যেই ঢুকে গেল আস্তে আস্তে।
রাস্তায় ল্যাম্পপোস্টের সংখ্যা অতি অল্প, ফলে হলুদ আলোর মধ্যেই রাতের অন্ধকার জায়গায় জায়গায় জমাট বেঁধেছে। কয়েকটা আলোর পোকা নৈশ প্রহরীর মতো ঘুরপাক খেয়ে চলেছে সেই হলুদ আলোর বৃত্তদের ধীরে। আমি পেরুর পাশে পজিশন নিয়ে বসলাম। একটু দূরেই গুহবাবু, সাথে একজন কনস্টেবল। রাস্তার অন্যদিকে দুজন কনস্টেবল, একজন একটা পোস্ট বক্সের, অন্যজন একটা গাছের আড়ালে বসে পড়ল। বলছি, পাখি জালে পড়বে তো পেরুবাবু? শেষ মুহূর্তে বিপদ বুঝে যদি লম্বা দেয়। একটু দূর থেকেই জিজ্ঞেস করলেন গুহবাবু। পাখি? ভালো বলেছেন। পাখি সব করে রব, রাতই পোহাইল, বাকিটা আপনার কপাল, বলল পেরু। আমি জানি এই মোক্ষম উত্তেজনার সময় পেরুর রসিকতার অভাব হয় না। আধ ঘন্টা মশার কামড়ের জেলায় জেরবার হয়ে গেছি। পট করে একটা চপের আঘাত করে বললাম, উফ বাবা, তুমি এত হালকা ফুরফুরে মেজাজে থাকো কি করে বলো তো? হ্যাঁ, আমার তো হেভি টেনশন হচ্ছে। আর এটাকে বলে রজগুণ, যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের আগে টেনশন করলে রড়বে কি? আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, পেরু ইশারায় আমাকে চুপ করতে বলল। আমরা দৃষ্টি রেখে চলেছিলাম ফুট 50 দূরে একটা প্রকাণ্ড আম গাছের দিকে। তার তলায় একটা গোলাকার বেদি মতো বানানো বসার জন্য। তার তলায় একটা রুগ্ন নেড়ি কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। আমাদের নিশীথের অতিথি ওইখানেই আসবেন, এটা আমার একটা ধারণা হলো। পেরু বলল, ওই আসছে একজন, ওই ওই তো। সাথে সাথে এসআই গুহবাবু হাত তুলে বাকি ফোর্সকে সাবধান করে দিলেন। একটু পরেই স্পষ্ট দেখতে পেলাম রাতের অন্ধকার ভেদ করে মাথা নিচু করে হেঁটে আসছে একটা লোক। তার কাঁধে একটা জিমের ব্যাগ। লোকটার মুখ অন্ধকারে বোঝা যাচ্ছে না, তবে বৃদ্ধ নয়, জোয়ান লোকটা। লোকটা এগিয়ে এসে আম গাছের তলায় দাঁড়ালো। পকেট থেকে একটা কাগজ বের করে কিছু একটা পড়তে লাগলো। একটু পরেই বসে পড়ল বেদিটায়। নেড়ি কুকুরটাকে একটা লাথি মারতেই সে কাঁই কাঁই চিৎকার করতে করতে ছুটে চলে গেল। লোকটা একটা পায়ের উপর পা তুলে বিড়ি ধরালো একটা। ইয়ে পেরু, এটা কি সেই লোক? অপেক্ষা করো, এখনো সময় হয়নি। আমরা অপেক্ষা করছি কেন? চার্জ করি। পাশ থেকে জিজ্ঞেস করলেন এসআই। পেরু তাকে প্রতীক্ষার হাত দেখাতেই একটা ক্ষীণ শব্দ কানে এলো। উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে, একটা কালো অ্যাম্বাসেডর। গাড়িটা জোরে ঢুকে পড়ল আমাদের কাছাকাছি। তারপর 100 ফুট দূরে ধীর হয়ে গেল তার গতি। আস্তে আস্তে সে এগিয়ে যেতে লাগলো সেই আগন্তুকের দিকে। লোকটা জিপটা দেখে মুখে বিড়িটা হাত দিল। তখনই ট্যাক্সিটা এসে দাঁড়ালো লোকটা থেকে 30 ফুট দূরে। তারপরেই যে ঘটনা ঘটল তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। ট্যাক্সিটা পাল্লা খুলে ঝড়ের গতিতে বেরিয়ে এসেছে 3টে লোক, হাতে ইয়া বড় বড় চপার, একটা উদ্যত দেশি পিস্তল, আর একজনের হাতে একটা লোহার রড। মুহূর্তের মধ্যেই তারা ঘিরে ধরল গাছতলায় বসা ওই আগন্তুককে। তার মুখের বিড়িটা ছুঁড়ে ফেলে তাদের ধাক্কা মেরে পালাতে গিয়ে একজনের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। এসআই সাহেব তখন ঝোপ থেকে একটা প্রকাণ্ড লাফ দিয়ে বেরিয়ে শূন্যে পিস্তল ছুঁড়ে বললেন, হাত ওপরে, সবার হাত ওপরে। দ্রুত পুলিশ কনস্টেবলদের বুটের শব্দ কানে এলো। এর মধ্যেই হাতাহাতি শুরু হয়ে গেছে। একজন লোক একটা চপার চালিয়ে দিয়েছে আগন্তুকের হাতে। সে হাত চেপে ধরে বসে পড়ল। এসআই সাথে সাথে ফায়ার করলেন। যার হাতে পিস্তল ছিল পিস্তলটা হাতে নিয়েই সে ধপ করে মাটিতে পড়ে গেল গুলি খেয়ে। চপার আর রড হাতের লোকগুলো তখন আগন্তুককে ছেড়ে চোঁ চোঁ করে দৌড় মারা শুরু করেছে। ট্যাক্সিটা এই অবসরে গাড়ি ঘুরিয়ে নিয়েছে। পেরু বলল, দাদা তুমি পুলিশের সাথে থাকো। বলেই তার বাইকের দিকে দৌড় দিল সে। পর মুহূর্তে দেখি সে বাইক স্টার্ট দিয়ে ট্যাক্সিটাকে ধাওয়া করতে শুরু করেছে। আমি হেলমেট মাথায় চাপিয়ে হাতে আমার নান চাকুটা ধরে দৌড়ে গিয়ে পথ আটকালাম একটা রড হাতে গুন্ডার। খটাং একটা আওয়াজ হলো। মাথার উপরে বুঝলাম লোকটা তার হাতের রড পুরো ঝেড়ে দিয়েছে আমার মাথায়। হেলমেট না থাকলে নির্ঘাত মাথাটা গুড়িয়ে যেত। আমি ওকে আর সুযোগ দিলাম না। নান চাকুটা ওর নাকের উদ্দেশ্যে জোরে একবার ঘোরাতেই দেখি খট করে একটা আওয়াজ। লোকটা দেখি নাক দুহাতে চেপে বসে পড়েছে। পুলিশের জিপটা তখনই ঢুকে এলো। কনস্টেবল দুজন সব লোকজনকে গাড়িতে তুলে ফেললো মুহূর্তের মধ্যে। এসআই দ্রুত হাত নাড়তে নাড়তে বললেন, জলদি জলদি উঠে বসুন, উঠে বসুন, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা গাড়ি ছুটিয়ে ডায়মন্ড হারবার রোডে উঠে খিদিরপুরের দিকে গাড়ি ঘোরাতেই এনফিল্ড বাইকের শব্দ পেলাম। দেখলাম ট্যাক্সিটা তার পেছনে পেরু বাইক নিয়ে ছুটছে। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ড্রাইভারের দিকে তাকিয়ে একবার চিৎকার করে উঠল এসআই।
তখনই দেখি পেরুর হাতে উঠে এসেছে উদ্যত রিভলভার। পিস্তলটা তাক করেছে গাড়িটার দিকে, আর দেখতে দেখতেই শব্দে মুখরিত হয়ে উঠল রাতের আকাশ। দেখি ট্যাক্সিটা একদিকে কাত হয়ে গেল। পরবর্তী কানে এলো একটা প্রকাণ্ড ভারী সংঘর্ষের আওয়াজ। গাড়িটা একটা রাস্তার ধারে রাখা মেট্রোর কাজের একটা বিরাট বোল্ডারকে ধাক্কা মেরে নিশ্চল হয়ে গেছে। পাশে বাইকটা নিয়ে গিয়ে দাঁড়ালো পেরু। দুবার অ্যাক্সিলারেটারে প্রবল আওয়াজ তুলে নিঃসন্দেহ হয়ে নেমে এলো বাইক থেকে। আস্তে আস্তে এগিয়ে গেল ট্যাক্সি ড্রাইভারের দিকে। আমরাও ততক্ষণে জিপ নিয়ে ট্যাক্সিটার কাছে গিয়ে দাঁড়িয়েছি। বনের থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। এখানে আলো অনেক বেশি। গাড়িটার রং দেখে রীতিমতো পাল্টে গিয়ে সবুজ হয়ে গেছে। হলুদ আলোর জন্য এই গাড়িটাকে কালো দেখাচ্ছিল। আরে, সবুজ অ্যাম্বাসেডার! কোথায় যেন দেখেছি এটা, মনে করতে লাগলাম। আর তখনই একটা মুখ মনে পড়ল আমার, একটা প্রসন্ন মুখ। কে উনি? ওই পালের গোদা নাকি? মুখে আবার মাস্ক পরেছে কায়দা করে। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ইনি আমাদের নিশিত নিলয়। এর জন্যই তো এত ফাঁক পাতা। গাড়িটার উইন্ডস্ক্রিন একদম গুড়িয়ে গেছে। লোকটা আহত হয়ে মাথা গুচ্ছের ভাঙা কাঁচের মধ্যে মুখ গুজে পড়েছিল। পেরু ওর মুখের থেকে মাস্কটা টেনে খুলতেই রক্তাক্ত মুখটা চিনতে পারলাম। উনি আর কেউ নন, ইনভেস্টমেন্ট ব্যাংকার বিনায়ক সামন্ত। আবার আবার দেখা হবে মিস্টার দাস। পৃথিবীটা গোল। কোনো রকমে কথাটা বলেই ভদ্রলোক অজ্ঞান হয়ে গেলেন। অ্যাম্বুলেন্স ডাকো জলদি, ওকে জ্যান্ত চাই। খবরের হেডলাইনে আমি আমার নামটা দেখতে চাই। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। খুশিতে ডগমগ হয়ে কথাটা বললেন উনি। আর বাদ বাকি মালগুলো কারা? সবাই ওই গাছতলায় লোকটাকে খুন করতে গেছিল নাকি? ওর নাম দিলরুবা। ও প্রথম খুনটার সময় ছিল। ওকেই সাফাই করতে লোক লাগিয়েছিল এই বিনায়ক সামন্ত, যাতে ক্রাইমের রেকর্ড কিছু আর না থাকে। মিনিট 10 মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকে পড়ল। বিনায়ক সামন্তকে তোলার সময় পেরু সানগ্লাস চোখে দিতে দিতে বলল, পৃথিবী যে গোলাকার নয় বিনায়কবাবু, পৃথিবীর মতোই। একটা কারণেই খারাপ লাগছে, সবুজ অ্যাম্বাসেডার। ওরা তো এখন জং ধরবে। বাঙালি মাত্রই ওর উপর দুর্বল, ওই বিশেষ সম্পর্কের জন্য। কিছু বলছেন পেরুবাবু? না, কিছু না। উঠে বড় দাদা, বলল পেরু। তারপর বাইক স্টার্ট দিতে, সে কি থানায় যাবেন না? পুরো ঘটনাটার লিখিত রিপোর্ট হবে তো, কেস হিস্ট্রি বানাতে হবে তো। ওসি সাহেবকে ফোন করেছিলাম, সাহেব থানায় ঢুকছেন। আজ রাতে গিয়ে শান্তিতে ঘুমোতে বলুন, কাল সকালে যাচ্ছি। পরের দিন রাজারহাট থানায় পেরুকে ঘিরে বসেছিল এক দল লোক। একদিকে সিজার, প্রবাল, অন্যদিকে সেজুতি, আর তার পাশেই ডক্টর অনিন্দ গাঙ্গুলি। ওসি সাহেবের সামনে বসে এসআই সুদীপ গুহ নিজের চায়ের কাপটা তুলে বললেন, কেসটা এমন সলভ করেছি না, ভাবতে পারবেন না স্যার। আরে থাক থাক, পেরুবাবুকে বলতে দাও। পেরুবাবু প্লিজ প্রসিড। পেরু নিজের হাতের আঙুলগুলো জড়ো করে বলল, এই কেসটা একটা ইউনিক কেস, কারণ এখানে হত্যাকারী নিজে একবারও ক্রাইম সিনে মার্ডারের আগে যায়নি। সম্ভবত সিসিটিভি ফুটেজ আর অ্যালিবাই তৈরি করার জন্য সে ঠিক করেছিল দুই চোরকে তাদের উদ্দেশ্য ছিল রমেন বাবুকে ভয় দেখিয়ে একটা দ্রব্য আদায় করা। খুনটা নেহাত অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলেন কি? সঙ্গত প্রশ্ন, হয়তো বিনায়ক ওভার কনফিডেন্ট ছিল, অথবা বোকার মতো ভেবে নিয়েছিল সে পরে কাজ হয়ে গেলে সে ওই ঘরে গিয়ে রমেনকে বাঁধনমুক্ত করে তার আসার দেরি হওয়ার কিছু একটা গল্প শুনিয়ে ব্যাপারটা ম্যানেজ করে দেবে। কিন্তু খুনের খবরটা পেয়ে সে প্ল্যান পাল্টে ফেলে। তবে এই অ্যাক্সিডেন্টটাই এই খুনের সবচেয়ে আশ্চর্য করা দিক। আমরা তদন্তের সময় একবার বিনায়ক সামন্তর বাড়ি যাই। সেখানে দেখতে পাই উনি নিজের বাড়ি বিক্রি করার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। বুঝতে পারি ওনার টাকার দরকার। তদন্তের পরবর্তী সময়ে জানতে পারি উনি বিরাট অঙ্কের একটা টাকা ধার করেছিলেন রমেন রায়চৌধুরীর কাছে। কিন্তু কেন তিনি তাকে টাকা ধার দেন, কেন সেই টাকা এতদিনেও শোধ করলেন না বিনায়কবাবু, এই জায়গায় আমার একটা খটকা লাগে। তাহলে কি কোনো মূল্যবান কিছুর বিনিময়ে টাকাটা রমেনবাবু দেন? তারপর খুনের আগে খোঁজ নিয়ে জানতে পারি ব্যাংক থেকে লকার খুলে কিছু নেয় রমেনবাবু। এই প্রশ্নটা আমার মনে ঘুরপাক খেতে থাকে। তবে বুঝতে পারি এই দ্রব্যের সাথে খুনের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তারপর জানা যায় একজন লোক সেদিন খুন করে জানলা দিয়ে নেমে গেছে। কিন্তু ক্রমশ তদন্ত করে আমার ধারণা হয় ওরা একজন নয়, দুইজন ছিল। সিজার এখানে আসে, সে তাই সাক্ষ্য দিয়েছে। ওরা এসি সারাই করার নামে এসেছিল, ফলে এই পরিকল্পনা যে আগের সেটা স্পষ্ট হয়। এইবার তাদের একজন খুন হয় যার নাম বাপ্পা কুণ্ডু। তার কাছে পেন্ডেন্ট পাওয়া যায়। এই পেন্ডেন্ট সম্ভবত রমেনবাবু তার স্ত্রীকে অ্যানিভার্সারিতে উপহার দেওয়ার জন্যই কিনেছিলেন। সেটা তার পকেটে থাকার দরুন চুরি হয়।
ওই পেন্ডেন্ট বিয়ের দিনই হাতে পেয়েছিলেন তিনি, সুতরাং ব্যাংকের লকার থেকে বের করা হয়েছিল অন্য কিছু। সেটা বাপ্পা চুরি করে, সাথে একটি ফ্লাওয়ার ভাস, যেগুলোর ব্যাপারে এই খুনের মাস্টার মাইন্ড বিনায়কবাবু কিছু জানতেন না, নইলে সেগুলো তিনি ওদের থেকে চেয়ে বা কেড়ে নিতেন। ক্রমশ আমার এই ধারণা জন্মায় যে ওই ঘরে কোনো ডিল হতে চলেছিল। সেই টোপ দিয়ে রমেনবাবুকে ঘরে ডাকা হয়, কিন্তু বিনায়কবাবুর উদ্দেশ্য ছিল ওই দ্রব্যটা ওর থেকে ছিনিয়ে নিয়ে ব্যাপারটাকে একটা ছিনতাইয়ের চেহারা দেওয়া। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন জোর করে এই ব্যাংকের লকার থেকে আনা দ্রব্য হাতানোর সময় গলা টিপে রমেনবাবুকে হিট অফ দ্য মোমেন্টে খুন করে ফেলে দুই চোর। তারা তারপর দরজা হালকা ছিটকানি খুলে দিয়ে দড়ি দিয়ে জানলা হয়ে নেমে এসে বিনায়কবাবুকে ফোন করে ব্যাপারটা বলে। তিনি ঘর থেকে না বেরিয়ে সম্ভবত জানলা দিয়ে হাত বাড়িয়ে ওদের থেকে দড়িটা নিয়ে নেন আর বলে দেন পাশের হোটেল থেকে এই হোটেলে ফোন করে খবরটা দিয়ে যে রমেনবাবু ওপরে প্রবালকে ডাকছেন। প্রবালবাবুর থেকে বিনায়কবাবু অনেক কবার টাকা ধার চেয়ে বিফল হয়েছেন, সেটা উনি আমাদের জানিয়েছেন। হ্যাঁ, অনেকবার বিনায়ক দেখা হলেই টাকা চাইতো, ওর লাইফ নাকি ইন ডেঞ্জার বললেন প্রবালবাবু। হ্যাঁ, আর সেই আগেই নাইলনের নীল দড়িটা ঢুকিয়ে দেন প্রবালবাবুর সেই ব্যাগে। এদিকে বাপ্পা এই ঘটনার পর সেই দ্রব্য বিনায়কবাবুকে দিলেও মাঝে মধ্যেই ব্ল্যাকমেল করা শুরু করে। একসময় অতিষ্ঠ হয়ে বিনায়কবাবু ডেকে তার গাড়িতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে ওকে খুন করে। খুনের অস্ত্র ছিল একটা চার্জারের কর্ড। আমার তদন্তে বেশ কিছু লোকের উপর সন্দেহ হয়। আমি একদিন বেরিয়ে পড়ি চার্জারের সেলসম্যান হয়ে, বেশ কয়েকজনের বাড়ি ঘুরে অবশেষে বিনায়কবাবুর বাড়ি দিয়ে সাফল্য পাই। যে খুন করে সে কিছু না কিছু তো সূত্র রেখেই যায়। বিনায়কবাবুর ফোনের চার্জারের সাদা কর্ড আর সাদা চার্জারের মধ্যে সূক্ষ্ম ফারাক আমার সন্দেহকে আরও পোক্ত করে। আমি তারপরেই প্ল্যান করতে থাকি তাকে কিভাবে হাতে নাতে ধরা যায়। সেই সুযোগ আমায় এনে দেয় দিলরুবা। দিলরুবা ওই দ্বিতীয় চোরটা না? হ্যাঁ, দিলরুবার সাথে বাপ্পার ক্যাঁচাল চলছিল, কারণ দিলরুবা ব্ল্যাকমেল করতে রাজি হয়নি, সম্ভবত ভয়। ফলে বাপ্পা একাই যায় টাকা নিতে। দিলরুবা ওর পিছু পিছু যায়। সে তাকে খুন হওয়া দেখে। ভয় পেয়ে সে প্রাণের ভয়ে গা ঢাকা দেয়। ওর এক সঙ্গী সনদ রিক্সাওয়ালার পেছনে আমি একজনকে ফিট করি। সে খবর দেয় দিলরুবা রাতে 7টা খেলার নেশায় পাড়ায় ঢুকছে, কিন্তু থাকছে না। তার ঠিকানা বের করে তার সাথে দেখা করে বলি আমাকে বিনায়কবাবু পাঠিয়েছেন। উনি একটা টাকা দিতে চাইছেন ওকে, ও যেন শহর ছেড়ে চলে যায়, সে অন্য কোথাও গিয়ে ব্যবসা করুক। দিলরুবাকে আনার দরকার ছিল, কারণ আমি নিশ্চিত ছিলাম বিনায়কবাবু তার খোঁজ পেলে তাকেও আক্রমণ করবে। এটাই আমাদের ওকে অ্যারেস্ট করার জোরালো প্রমাণ এনে দেবে, কারণ বিনায়ক এমন মাথা খেলিয়ে প্ল্যানটা করেছিল ওর বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ ছিল না। দিলরুবা সরল বিশ্বাসে কাল রাতের নির্দিষ্ট স্থানে আসায় কথায় রাজি হয়। এক ভাগে আমি জেনে নিয়েছিলাম বাপ্পা কি কায়দায় ব্ল্যাকমেল করত। সেই একটা বিয়ারের বোতলের বারান্দায় রেখে আসতো, সেখানে একটা টাকার অঙ্ক আর দেখা করার স্থান সময় লেখা থাকতো। এক্ষেত্রেও আমি তাই করলাম। সেই টোপে চারা গেলেই কাল বিনায়ক এসেছিল। ভেবেছিল একেবারে সব অংশে নির্মূল করে দেবে ওদের। তবে এবার প্রতিরোধ জোরালো হতে পারে অনুমান করে ও যে এত জোরালো গ্যাং নিয়ে আসবে আমি অতটা অনুমান করিনি। যাই হোক, শেষমেশ দিলরুবা আর বিনায়ক দুজনেই আটক হলো। আচ্ছা, দিলরুবা সে কি খুনে জড়িত ছিল? আমার ধারণা সে ততটা সক্রিয় ছিল না, তবে এটা নিশ্চিত করার উপায় নেই, কারণ সেদিন ঘরে উপস্থিত বাকি দুজনেই মারা গেছে। তাকে বেনিফিট অফ ডাউট দিয়ে রাজসাক্ষী করা যায় কিনা সেটা অবশ্য আপনাদের ভাবনার বিষয়, বলল পেরু। সবাই বেশ চুপচাপ। সে যদি বলল, কিন্তু কি সেই দ্রব্যটা যেটার জন্য রমেন খুন হলো? এখনো বুঝলেন না? বিনায়কবাবুর বাড়ির দলিল। বাড়িটা বিক্রি করে পাওনাদারের শোধ করবেন ভেবেছিলেন উনি, যারা ওকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল। একবার বেশ কয়েক লাখ টাকা ধার মিটিয়েছিলেন উনি, কিন্তু পুরো টাকাটা শোধ করা বাকি ছিল। ক্যাশ টাকা ফেরত দিয়ে বাড়ির দলিলটা নেবেন, এই ছিল ডিল। সিজার এরপর পাশ থেকে বলে উঠল, বাপ বাপকেও ছাড়ে না স্যার, বাপের শাস্তি ছেলে পেল। তোমার আক্রোশ থাকা স্বাভাবিক, আমি জানি সিজার। তোমার বাবা রমেনবাবুর বাবার অপরাধে চুরির মিথ্যা অপবাদ নিয়ে চলে গেছেন। সেটাও একটা বড় ট্র্যাজেডি তোমার জীবনের। তোমার স্বপ্ন চুরমার হয়ে গেল সেই ধাক্কায়। ওকে কেউ না খুন করলে আমি করে দিতাম স্যার, আমি করে দিতাম। আমরা তাহলে উঠি আজকে। কথাটা বলল সে যদি ডক্টর গাঙ্গুলির দিকে তাকিয়ে। হ্যাঁ, আসুন আপনারা। এই কেসের হিয়ারিং শেষ, 2টো কাগজে সই করে দিয়ে যাবেন। আচ্ছা পেরুবাবু, ওই দলিলটা কোথায়? বিনায়কের ব্যাংকের লকারই পাবেন।
দলিলটা যে রমেনের কাছে আছে সেটা সে কাউকে বলেনি, তাই নিশ্চিন্ত মনে সে ওটা ওখানেই রেখেছে আমার ধারণা। আপনার নাম্বারটা কিন্তু চাই পেরুবাবু, মাঝে মাঝে ফোন করলে আপত্তি নেই তো? না না স্যার, এনি টাইম। ওসি সাহেবের সাথে করমর্দন করে আরও এক কাপ চা খেয়ে আমরা উঠে পড়লাম। প্রবালবাবু থানা থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আজ আসুন না, রাতের খাবারটা একসাথে খাই। অ্যাস্টর হোটেল, ওখানে খুব ভালো কাবাব পাওয়া যায়, আমি গাড়ি পাঠিয়ে দেবো। ফেরার পথে আমি পেরুকে বললাম, বলছি সেজুদিকে দেখলে? বর মারা গেছে, একটু আফসোস নেই। আর ওই ডাক্তারকে দেখে কি রাগ হচ্ছিল, আঠার মতো সেজুদির সাথে সেটে আছে। মনে হচ্ছিল ঠাস করে একটা চোর কষিয়ে দিই। এই পৃথিবী বড় কঠিন জায়গা দাদা, কত কিছু দেখবে, দেখে অবাক হবে। পৃথিবী তোমার নতুন নতুনভাবে হতবাক করবে। হিংসা, লোভ, আদিম পুঞ্জীভূত পাপ, এই তো জীবন। আর আমাদের অনন্ত অবিরাম দুরাশা। দ্য মিথ অফ সিসিফিস। অনেকদিন পর আজ আকাশে মেঘ জমেছে, কাল বৈশাখী হবে। মহানগরে নেমেছে আলো ছায়ার খেলা।